আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক, অনেক ভালো আছো। সবাইকে আমাদের কা নবম, দশম শ্রেণীর রসায়নের অনশর্ট ক্লাসগুলায় অনেক, অনেক স্বাগতম। আজকে আমরা আমাদের যে অধ্যায়টি নিয়ে পড়াশোনা করব, সেটা হচ্ছে পর্যায় সারণী। অর্থাৎ আমাদের শুরুর দিকের সেকেন্ড ইম্পোর্টেন্ট চ্যাপ্টার যাকে বলে। প্রথম ইম্পোর্টেন্ট চ্যাপ্টারটা ছিল পদার্থের গঠন, যেটা আশা করি তোমরা কমপ্লিট করছো। এবং সেকেন্ড ইম্পোর্টেন্ট চ্যাপ্টার এবং যেখান থেকে তুমি অবশ্যই কোয়েশ্চেন পাবা এমন একটা চ্যাপ্টার সিকিউ, এসকিউ, এমসিকিউ সব। এরকম একটা চ্যাপ্টার হচ্ছে আমাদের পর্যায় সারণী। আর আজকে আমরা এই ক্লাসের মধ্যে পুরো একটা লেকচারে পর্যায় সারণীর যা কিছু আছে ইনশাল্লাহ সেখান থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক যেন উত্তর করতে পারো ততটুকু এই ক্লাস থেকে তোমরা পেয়ে যাবা। তুমি যদি পুরো ক্লাসটা সম্পূর্ণ দেখো, এরপরে যে তোমার কাছে যে কোনো একটা সোর্স থেকে তুমি যদি যে কোনো কিছু এসকিউ হোক, এমসিকিউ হোক, সিকিউ হোক প্র্যাকটিস করো, আশা করি তুমি তোমার প্রিপারেশনটুকু সর্বোচ্চ নিতে পারবা। এই ক্লাসগুলোর শুরুতে, যেহেতু এগুলো সম্পূর্ণ অনশর্ট টাইপের ক্লাস, এই ক্লাসগুলোর শুরুতে আমি তোমাকে একটা জিনিসের গ্যারান্টি দিব, সেটা হচ্ছে ভাই মার্ক। মার্ক ইনশাল্লাহ এই ক্লাস কমপ্লিট করলে তুমি মার্ক পাবা। এখন আপাতত যদি তোমার টার্গেট জাস্ট এইটাই হয়ে থাকে যে আমার মার্ক দরকার, দেন ইউ প্রসিড। আর যদি চিন্তা থাকে যে না, আমি আসলে একাডেমিক থেকে পড়বো, আমি আরও বেশি গুছিয়ে পড়তে চাচ্ছি, আমি আরও বেশি ডিটেলসে পড়তে চাচ্ছি, তাহলে আমি তোমাকে রিকোয়েস্ট করবো আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে আমি নিজেই পর্যায় সারণীর উপরে প্রায় 3টা থেকে 4টা লেকচারে বোধহয় শেষ করছি, সেই অংশগুলো দেখতে। ওখানে আরও ডিপ ইন ডিটেলস বলা আছে, এখানেও ডিপ ইন ডিটেলস থাকবে, বাট যেটা বললামই তোমাকে আমি, এটা তোমার মার্ক পাওয়াকে নিশ্চিত করবে। ওকে, চলো তাহলে শুরু করা যাক। ইনশাল্লাহ এই এক ক্লাসের মাধ্যমে তোমার পর্যায় সারণী সম্পর্কে যা কিছু ভয় ভীতি ছিল তা শেষ হবে। আমি তোমার সাথে পুরো ক্লাস জুড়ে থাকবো। আশিকুল ইসলাম খান ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমরা এই পুরো লেকচারটাকে 2টা পার্টে সাজাবো। প্রথম পার্টের মধ্যে আমরা পর্যায় সারণী সম্পর্কিত পড়বো, মানে পর্যায় সারণী তো অধ্যায়টার নাম, আমরা তো পর্যায় সারণী সম্পর্কিত তো পড়বোই। মানে পর্যায় সারণীর একেবারে পটভূমি থেকে ডিপ ইন ডিটেলস, পর্যায় সূত্র থেকে শুরু করে, পর্যায় সারণীর ভিত্তি থেকে শুরু করে, পর্যায়ের মৌলগুলা সম্পর্কিত সকল ধারণা আমরা নিব। সেকেন্ড পার্টের ভিতরে আমরা পড়বো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম, যেখান থেকে তোমার সিকিউ আসার চান্সেস সব থেকে বেশি, পর্যায়বৃত্ত ধর্ম। এই হচ্ছে আমাদের ইনশাল্লাহ এই চ্যাপ্টারের 2টা পার্ট। কমপ্লিট করতে পারলে এই চ্যাপ্টার পুরোটা তোমার দখলে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা একটু পটভূমি নিয়ে কথা বলতে চাই। পটভূমিতে আমাদেরকে কয়েকটা নামের কথা শুনতে হবে, একটু মাথায় রাখতে হবে। প্রথমত পর্যায় সারণীর আমাদের জনক কে? দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ সাহেব সর্বপ্রথম 63টি মৌল নিয়ে উনি পর্যায় সারণীর একটা রূপরেখা প্রণয়ন করেন। হ্যাঁ, সেটা একেবারে কত সালে বলো তো? 1869 সালে। ওকে, তখন পর্যন্ত আবিষ্কৃত কয়টা মৌল নিয়ে? 63টা মৌল নিয়ে। 63টা মৌলকে উনি 7টা পর্যায় এবং 8টা গ্রুপে ভাগ করেন। যে 7টা পর্যায় এখনো এক্সিস্ট করে, বাট গ্রুপ সংখ্যাটাকে বাড়ানো হয়েছে, 8টা থেকে 18টাতে নেওয়া হয়েছে। ওকে, এই যে এটা তিনি শুরু করেছিলেন, বুঝতে পারছো? এবং পরবর্তীতে আবিষ্কৃত যে মৌলগুলো সম্পর্কিত ছিল সেটা সম্পর্কে একটা ভবিষ্যদ্বাণীও তিনি করেন, ভবিষ্যৎবাণী। এই জন্য তাকে পর্যায় সারণীর জনক বলা হয়। মানে আমাদের পর্যায় সারণীর জনককে? দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ সাহেব হচ্ছেন আমাদের পর্যায় সারণীর জনক। ওকে, পরবর্তীতে বিজ্ঞানী মোসলে 1913 সালে যখন পর্যায় সারণীর যে মৌলগুলো সেগুলোর ভর থেকে পারমাণবিক সংখ্যা আবিষ্কার করলেন, তখন এসে পর্যায় সারণীকে আরেকটু সংশোধিত করা হলো এবং আমাদের যে মেন্ডেলিভ সাহেবের সূত্রটা ছিল, পর্যায় সারণীর যে সূত্র, সেই সূত্রটাকে সংশোধিত করে পারমাণবিক ভরের বদলে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে এটাকে সাজানো হলো। এবং বর্তমানে অত্যাধুনিক পর্যায় সারণী যেটা 118টা মৌলের, সেটাও কিন্তু এই দিমিত্রি মেন্ডেলিভের মতো করে সাজানো, বাট সংশোধিত করে সাজানো। সংশোধিতটা কেমন? পারমাণবিক ভর দিয়ে উনি সাজাইছিলেন, যেখানে একটা জায়গাতে একটু ইরোর আসে, একটা না কয়েকটা জায়গাতে একটু ইরোর আসে, আমি ইরোরগুলো দেখাবো তোমাকে। পারমাণবিক ভর আকারে এখন, মানে পারমাণবিক ভরের ভিত্তিতে এখন বর্তমানে পর্যায় সারণীটাকে সাজানো আছে। ওকে, 118টা মৌল, 7টা পর্যায় এবং আমার 18টা গ্রুপ মিলে। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা পর্যায় সারণীর পটভূমির ওভারভিউ, মানে পর্যায় সারণীর ইতিহাসের ওভারভিউ। এখন এখানে আরো কিছু নাম তোমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র। এই সূত্রটা আসলে কি বলা হয়? মাঝে মধ্যে না, আমি এটা প্রায় দেখছিলাম 24 সাল এবং 25 সাল পর্যন্ত মানুষজনের কিছু কোয়েশ্চেনারিজ এগুলা থেকে আসতো। 25 না, 24 সালে নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কি? প্রতি 8টি মৌল পর পর মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম পুনরাবৃত্ত হয়। এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র ছিল। এটার আরেকটা ব্যাখ্যা এরকম ভাবে দেওয়া যায় যে মৌলসমূহ তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 8টা করে মৌল, মানে ইলেকট্রন রাখতে চায়, বুঝছো? অর্জন করতে চায় স্থিতিশীল অবস্থা অর্জন করার জন্য। ওকে, আচ্ছা, ত্রয়ী সূত্র একটা ছিল, ত্রয়ী সূত্র, এই কথাগুলো একটু মাথায় রাখবা, যেহেতু আমরা অনশর্ট কমপ্লিট করতেছি তো। আচ্ছা, ত্রয়ী সূত্র, এই জিনিসটা কি? ত্রয়ী সূত্র হচ্ছে পর্যায় সারণীতে একটা গ্রুপ ওয়াইজ অথবা পাশাপাশি, মানে গ্রুপ ওয়াইজ,
বুঝছো? অথবা পর্যায় মানে একই পর্যায়ের পরপর 3টা মৌলের প্রথম এবং তৃতীয় মৌলের গড় পারমাণবিক ভর হয় হচ্ছে মধ্যেরটা সমান। বুঝছো কি বলছি? প্রথম এবং তৃতীয় মৌলের গড় পারমাণবিক ভর হচ্ছে মধ্যেরটা সমান। এই যে ঘটনাটা, এই ঘটনা দিয়ে এরা বোঝায় যে প্রথম ও তৃতীয় মৌলের আয়নীকরণ শক্তি থেকে শুরু করে বিভিন্ন যে পর্যায়বৃত্ত ধর্ম রয়েছে সেটাও প্রথম আর তৃতীয় মৌলের মাঝামাঝি অবস্থায় থাকে হচ্ছে ওই মধ্যের মৌলটার। ওকে, যেমন এরকম একটা ত্রয়ী, এরকম 3টা ত্রয়ীকে বলা হয় হচ্ছে যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তুমি যদি জাস্ট এই সোডিয়াম আর পটাশিয়ামকে লিথিয়াম আর সোডিয়াম পটাশিয়ামকে গড় করো বা মিন করো, তাহলে তুমি পাবা হচ্ছে সোডিয়ামের ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, এটা হচ্ছে 39, এটা হচ্ছে 7, তো 46 হয়। 46কে তুমি যদি গড় করো বা 2 দ্বারা ভাগ দাও পাবা কত? 23। 23 হচ্ছে কিন্তু সোডিয়ামের আণবিক ভর, পারমাণবিক ভর আর কি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এই জিনিসটা হচ্ছে ত্রয়ী সূত্র। এরকম কিছু ত্রয়ী আছে, কিছু ট্রিপল আছে এখানে, হ্যাঁ, পর্যায় সারণীর ভিতরে। ওই সূত্রটাকেই ত্রয়ী সূত্র বলা হয়। ওকে, এই হচ্ছে মোটামুটি একটা পটভূমি। এরপরে পরবর্তীতে এই জায়গাটাতে আমি একটু দেখাই তোমাকে যে সংশোধিত রূপটা যে আসলো। অর্থাৎ এখানে বলতেছে, দেখো 1913 সালে বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যার ধারণা দিলে মেন্ডেলিফের পর্যায় সূত্র সংশোধন করা হয়। মানে প্রথমত মেন্ডেলিফ সাহেব বলেছিলেন যে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম তাদের পারমাণবিক ভরের উপর, মানে পারমাণবিক ভরের ক্রমান্বয়ে আবর্তিত হয়। এখানে একটা সমস্যা হয়, পারমাণবিক ভরের ক্রমান্বয়ে যদি আবর্তিত হয় তাহলে আর্গন 18 না পারমাণবিক সংখ্যা, তুমি তো জানো, এবং তার ভরটা কতটুকু বলো তো ভাই? তার ভরটা হয় হচ্ছে যে 40। আর্গনের পরের পর্যায়ে এসে দাঁড়ায় হচ্ছে ভাই পটাশিয়াম। পটাশিয়ামটা কত আসলে বলো তো? 19 এবং এটা হয় হচ্ছে ভাই 39। এই যে একটা ধরো ঝামেলা, পারমাণবিক ভর অনুযায়ী যদি আমি সাজাতাম তাহলে আমাকে তো পটাশিয়ামকে এখানে দেওয়া উচিত ছিল, আর্গনের আগে দেওয়া উচিত ছিল না? কিন্তু আর্গন তো আমার একটা নিষ্ক্রিয় গ্যাস, ও তো আমার ওই গ্রুপ 18তেই থাকবে। জিনিসটা একটু বুঝে দেখো তো বা অনুধাবন করে দেখো তো, বুঝতে পারতেছো আমি কি কোন গুরুত্বপূর্ণ বিষয়টার উপরে ফোকাস করতে চাচ্ছি? আশা করি বুঝতে পারতেছো। এই জিনিসটা সংশোধন হয়েছিল কার সময়? যখন বিজ্ঞানী মোসলে 1913 সালে আমাদেরকে পারমাণবিক সংখ্যার ধারণাটা দিলেন, এবং ওনার ধারণা অনুযায়ী যখন আমরা পারমাণবিক ভরের বদলে পারমাণবিক সংখ্যা দিয়ে আসলে এই টোটাল 118টা মূলকে বিন্যস্ত করার চেষ্টা করা শুরু করলাম, তারপর থেকে আমার জিনিসগুলো সর্ট আউট হলো, তারপর থেকে আমার জিনিসটা সমাধান হলো, তারপর থেকে আমার দেখা যাচ্ছে যে আর্গন আর্গনের জায়গাতে থাকতেছে, পটাশিয়াম পটাশিয়ামের জায়গাতে থাকতেছে। ক্লিয়ার? ওকে, এইটা একটা ছিল হচ্ছে আসলে অসঙ্গতি, যেটা বিজ্ঞানী মোসলে যখন পারমাণবিক সংখ্যা দিলেন, আবিষ্কার করলেন বা ধারণা দিলেন, তারপরে এই অসঙ্গতিটা দূর হয়। ক্লিয়ার? ওকে, এখন আমরা টোটাল পর্যায় সারণীর একটা ওভারভিউ শিখবো, যেটা এই চ্যাপ্টারের সব থেকে মানে হৃৎপিণ্ড যাকে বলতে পারো, হৃৎপিণ্ড। এই অংশটুকু তুমি যদি কমপ্লিট করো, হ্যাঁ, হৃৎপিণ্ডটা কি আসলে? পর্যায় সারণী, পর্যায় সারণী ওভারভিউ, এই জিনিসটা আমরা শিখবো। এখানে আমাদের একটু সময় লাগবে, বাট এই একটা জায়গাতে তুমি যদি আসলে কনসেন্ট্রেট করে এই জায়গাটুকুকে দখল করতে পারো, বিশ্বাস করো এই চ্যাপ্টারের 60% আপ তোমার দখলে ইনশাল্লাহ। পর্যায় সারণী, এটাকে আমি বলি পর্যায় সারণী ওভারভিউ। আমি যখন তোমাদের ওই একাডেমিক ক্লাসের ভিতরে পড়াইছিলাম তখন এই জায়গাটা বলছিলাম যে এই জিনিসটাকে কমসে কম তোমার নিজের খাতায় 3বার করে ট্রাই করবা। এই যে দেখো পর্যায় সারণীর কথা বলা হচ্ছে, আমরা এই পর্যায় সারণীর একটা ডুপ্লিকেট জিনিস বানাবো, যেটা একটা আলাদা একটা পেজ নিয়ে এই ডুপ্লিকেট জিনিস বানায় এখান থেকে আমরা হিউজ সংখ্যক জিনিসপাতি ইনশাল্লাহ রপ্ত করার চেষ্টা করব, শেখার চেষ্টা করব। বুঝছো? রপ্ত করার চেষ্টা করব বা শেখার চেষ্টা করব, যেটা সব থেকে বেশি জরুরি। তোমাদেরকে যেই ইনস্ট্রাকশনটা আমি দিচ্ছি যে এটা অন্তত তোমার নিজের খাতাতে 3বার থেকে 4বার মতন কমপ্লিট করবা, আমার এই ইনস্ট্রাকশনটা কাইন্ডলি একটু ফলো করো। ওকে, রিকোয়েস্ট। ধরো আমি আমার জায়গাটুকু নিচ্ছি, এদিক ওদিকে একটু জায়গা রেখে যেন আমার কাজ করতে একটু সুবিধা হয়। হ্যাঁ, জাস্ট আমি জায়গাটা নিয়ে হয়ে গেলে আমি লেখা শুরু করবো, তখন বুঝবা। এই জায়গাটা হচ্ছে আমাদের 1 নাম্বার গ্রুপ। 1 নাম্বার গ্রুপের প্রথম মৌলটা কি বলতো? হাইড্রোজেন। আমরা এখন এই জিনিসগুলোকে একেবারে ইনশাল্লাহ লিখে ফেলবো। এটা হচ্ছে আমাদের 18 নাম্বার গ্রুপ, এখানে হচ্ছে আমাদের হিলিয়াম। এইটা ছিল হচ্ছে আমাদের 1 নাম্বার পর্যায়, 1 নাম্বার পর্যায়, 1 নাম্বার গ্রুপ, 1 নাম্বার পর্যায়। 1 নাম্বার পর্যায়ে মাত্র 2টা মৌলই আছে, আমরা সবাই জানি এটা মোটামুটি। এরপরে আমাদের দরকার হচ্ছে আমরা এখন গ্রুপ 1 আর গ্রুপ 18 মৌলগুলোকে একটু লিখে ফেলি। ঠিক আছে, গ্রুপ 1 মৌলগুলোকে এই যে মনে রাখার যে টেকনিকটা, এই টেকনিকটাকে তোমাদেরকে আমি কি দিয়ে শিখাইছিলাম? তুমি একটা জিনিস মাথায় রাখবা, গ্রুপ 1 2 গ্রুপ 1 2 গ্রুপ 1 2 এবং গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলা, এগুলার কিছু সংখ্যক মৌলকে আমরা গ্রুপ ওয়াইজ একেবারে মুখস্থ করে ফেলবো। আজকে এখন থেকেই টার্গেট নাও, মুখস্থ করে ফেলবো। যদি করে ফেলো, পর্যায় সারণী থেকে যেই কোশ্চেনটা আসুক না কেন তুমি উত্তর করতে পারবা মৌল রিলেটেড। এছাড়া তোমার মৌল নিয়ে ভয় কাটবেই।
মানে সরি কাটবেই না, তোমার মৌল নিয়ে ভয় কাটবেই না। তুমি এক থেকে বড় 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 করে 118 পর্যন্ত মৌল বলতে পারলেও উত্তর করতে পারবে না। ফাহাদ স্যারের গ্রুপে প্রায় একটা চ্যালেঞ্জ চলে না, আমি নিজের টাইমেও কিন্তু দিছিলাম এরকম। ওই ভয়টা কাটবে না তোমার, তুমি যতই বলতে পারো না কেন। 1 থেকে 30 পর্যন্ত মৌল তুমিও মুখস্থ করছো, 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ করছো, ভেরি গুড, তো অনেক ধন্যবাদ ভাই। এখন আমার কথা শুন, 1 2 গ্রুপ এবং গ্রুপ 13 থেকে 18 গ্রুপ ওয়াইজ মৌল মনে রাখ, তোর পর্যায় সারণী থেকে উত্তর করে দেওয়ার দায়িত্ব আমার, গ্যারান্টি আমি নিচ্ছি। ওকে, চলে আয় এবার তাহলে আমরা করি। গ্রুপ 1 এর যে মৌলগুলো এগুলোকে মনে রাখার জন্য আমরা যে টেকনিকটা ফলো করব সেটা হচ্ছে, হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে। এই যে আমি নেমোনিক্স গুলা বলতেছি, আমি নেমোনিক্স গুলা লিখবো না, হ্যাঁ, এটা যে বলতেছি এটা শুনতেছো তুমি, তুমি প্রয়োজনে হচ্ছে লিখে ফেলো, বা তোমার যদি পার্সোনালাইজ নিজের কোনো নেমোনিক্স থাকে তাহলে তো ভেরি ওয়েলকাম, কোনো সমস্যা নাই। হাই, তারপরে লিথিয়াম, না সোডিয়াম, কে পটাশিয়াম, রুবি রুবিডিয়াম, সাজাবে সিজিয়াম, ফ্রান্সে ফ্রন্সিয়াম। শেষ, আমাদের ডান। 7টা পর্যায়ে 7টা মৌল হয়ে গেছে, তুমি একটু ভালো করে দেখো, চেক করে দেখো, পেয়ে যাবা। এরপরে আমরা যে কাজটা করব, আমরা এই যে অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য আমরা একটু মার্ক করে দিব, হ্যাঁ, যেন আমাদের মানে জিনিসটা আর কি ভাল লাগে দেখতে, না হলে হচ্ছে অনেক বেখাপ্পা লাগবে এবং পরবর্তীতে মিলবেও না, জিনিসটা অনেক বাজে হয়ে যাবে, বুঝছো? ওকে, মার্কটা আমরা করে ফেলি। দেখো আমাদের 7টা পর্যায় হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পর্যায়, ভাই এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পর্যায়, এটা হচ্ছে 4 5 6 7 নাম্বার পর্যায়, ডান। এবার আমাদের আরেকটা কাজ করতে হবে, এবার আমরা হচ্ছে মানে যে 18 নাম্বার গ্রুপের পাবলিক গুলাকে একটু লিখে ফেলি। 18 নাম্বার গ্রুপের পাবলিক গুলাকে, বাকিগুলাকে যদি আমি লিখতে চাই, এটা হবে হচ্ছে হিলিয়ামের পরেই হচ্ছে ভাই নিয়ন, তারপরে হচ্ছে আর্গন, তারপরে হলো ভাই ক্রিপ্টন, তারপরে জেনন। 18 নাম্বার গ্রুপের মৌলগুলাকে মনে রাখার জন্য আমাদের এক্সট্রা করে মানে প্রয়োজন পড়ে না। জেনন এতদূর পর্যন্ত লিখলেই হয়েছে, এতদূর পর্যন্ত লিখলেই হয়েছে, 5 পর্যায় পর্যন্ত আমরা লিখছি। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, রেডন আছে এরপরে, তুমি আর একটা হচ্ছে এক্সট্রা নিতেই পারো, আর বাকিগুলো তো হচ্ছে তেজস্ক্রিয়, আর দরকার নাই আসলে। ওকে, 18 নাম্বার গ্রুপকে আমার দরকার হয় না, এটা নিষ্ক্রিয় গ্রুপ, নোবেল গ্রুপ, নোবেল গ্যাসের গ্রুপ, এটা তুমি জানো, এটা কারোর সাথে বিক্রিয়া করে না, সাধারণত যৌগ গঠন করে না, কিছু স্পেসিফিক ওয়েতে যৌগ গঠন করে। আর্গন ক্ল্যাথরেট যৌগ তৈরি করে, ক্রিপ্টন না জেনন কিছু হচ্ছে যে অতি তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যৌগ গঠন করে, সমযোজী বন্ধনের ঋণ খেলাপি করে আসলে যাকে বলে। তো 18 নাম্বার গ্রুপের আগের গ্রুপটা কে ভাই বলো তো? 17। তার আগের গ্রুপটা কে ভাই? 16। তার আগে 15, তার আগে 14। আমি যেমনি করতেছি এমনিই করো, তোমার বিশ্বাস করো তুমি হচ্ছে যে ভালো করতে পারবা। 13, ঠিক লিখছি? ওকে, এখন এখান থেকে আমাকে 12 পর্যন্ত মধ্যখানেরটা টানতে হবে। তো 2 নাম্বার গ্রুপটা আসলে কে ছিল? 2 নাম্বার গ্রুপটা যে ছিল তাকে দিয়ে দাও। ধরো আমি 2 নাম্বার গ্রুপটা এইখানে দিলাম, আর একটু ফাঁকা দেই 2। এরপরে চলে আসো ভাই 3, তারপরে চলে আসো 4 5 6 7 8 9 10 11 12টা একটু টানা হয়ে যাচ্ছে, তাই না? কোনো সমস্যা নাই, আমরা এটাকে একটু এদিকে টেনে দিই, এটাকে একটু এদিকে টেনে দিই, জায়গা আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। 7 8 9 10 11, এই যে হচ্ছে ভাই আমাদের 12, আর এটাকে একটু উঠায় দাও, দিয়ে 13 করো, এই তো ডান। এখন আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এই পাবলিক গুলাকে, সরি এই পাবলিক না, এই পাবলিক টুকে একটা জিনিস দিয়ে মার্ক করব আমরা। আচ্ছা, এই পাবলিক গুলাকে একটা জিনিস দিয়ে আমরা মার্ক করব, সেটাকে হচ্ছে যে এটাকে আমরা নিয়ে নিলাম এমন একটা কালারে। আচ্ছা, তুমি চিনতে পারলেই হয়েছে। এরপরে আমরা যেন অ্যালাইনমেন্ট ঠিক থাকে এজন্য এই যে এক ঘর পর পর এরকম ভাবে দাগ দিব, হ্যাঁ, যেন যেন আমাদের খালি অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, আর অন্য কোনো কারণের জন্য না। এটাকে ডিলিট করো। অ্যালাইনমেন্ট ঠিক রাখাই হচ্ছে আমাদের টার্গেট, নাথিং এলস। অ্যালাইনমেন্ট ঠিক রাখা, বুঝছো? অ্যালাইনমেন্ট ঠিক রাখা। ওকে, 7-এর পরে কততে যাবে বলো তো? 9-এ যাবে, তারপরে কততে? 11-তে যাবে, তারপরে কততে যাবে? 13-তে যাবে। অ্যালাইনমেন্ট ঠিক রাখাই হচ্ছে আমাদের কাজ, যেন আমরা হচ্ছে যে ঠিক মতন কমপ্লিট করতে পারি আসলে, হ্যাঁ। এই আর দেওয়ার দরকার আছে? আর দেওয়ার দরকার নেই মোটামুটি, তাইলেই তো হবে। 16-17কে দিয়ে দিলাম ধরো। অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য যা যা করা লাগবে আমি করে ফেলছি। এরপরে কি করবো বলো তো? এই মৌলগুলাকে লিখবো। এখন এই মৌলগুলাকে তুমি কিভাবে লিখবা? খুবই সহজ, মোটেও কঠিন ভাবে ভাইবো না, খুবই সহজ। বেসিক্যালি 17 নাম্বার গ্রুপটা হচ্ছে ভাইয়া হ্যালোজেন গ্রুপ,
17 নম্বর গ্রুপটা হ্যালোজেন গ্রুপ, মানে এরা হচ্ছে সামুদ্রিক লবণ উৎপন্নকারী। এরা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। এদেরকে আমরা চিনি বা নাম জানি, নাম জেনে আমরা মনে রাখতে পারবো। তাহলে এরা হচ্ছে কি ফ্লোরিন, ক্লোরিন, সরি, এটা তো আমাদের 1 নাম্বার পর্যায় থেকে শুরু না, 2 নাম্বার পর্যায় থেকে শুরু। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। ডান। 17 নম্বর গ্রুপও আমরা লিখে ফেলছি। তাহলে আমরা নেমোনিক্সটা ব্যবহার করিনি কোথায়? 18 আর 17 নম্বর গ্রুপে। কোনো দরকার নেই, এটা আসলে পাইরে নেওয়া যায়। 18 নম্বর গ্রুপটা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন বললাম। আর এটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আয়োডিন পর্যন্ত পারলেও হয়, ইচ্ছা তোমার। এরপর আমরা 16তে ঢুকবো, তার আগে 2 নাম্বার গ্রুপটার হিসাবটা আগে শেষ করে ফেলি। 2 নাম্বার গ্রুপের মৌল প্রথম পর্যায়ে, যেটা প্রথম পর্যায়ে একেবারে, এখানে জাস্ট 2টাই মৌল, হাইড্রোজেন আর হিলিয়াম, আর অন্য কোথাও না। বাকিগুলো শুরুই হচ্ছে 2 আর 3-এ 8টা করে মৌল আছে। 8টা করে মৌল আমার 1, 2 আর 13 থেকে 18 এরকম। তো 2 নাম্বার গ্রুপে আছে, ওখানে ওই 2 নাম্বার গ্রুপটাকে আমরা এখন গ্রুপ ওয়াইজ লিখে ফেলবো। কে কে ছিল বলো তো? বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, এই ছিল। তাহলে বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো যদি হয়, বিরিয়ানিতে কে ভাই বলো তো? বেরিলিয়াম। বিরিয়ানি, মোগলাই ম্যাগনেসিয়াম, কাবাব ক্যালসিয়াম, সরিয়ে স্ট্রনসিয়াম, বাটিতে বেরিয়াম, রাখো রেডিয়াম। এই যে আমাদের গ্রুপ শেষ। ওকে, এরপরে আমাদেরকে এগুলা নিয়ে আর চিন্তা ভাবনা করতে হবে না। আপাতত 2 আর 3 নাম্বারের এই যে এই 13 থেকে 18 পর্যন্ত ফিল আপ করতে হবে। তার ভিতরে 17 আর 18 আমি ফিল আপ করে ফেলছি। এখন আমি 16 থেকে 13 পর্যন্ত এদিকে আগে আসবো। 16 নাম্বার গ্রুপ যেটা, সেটাকে বলা হয় হচ্ছে চ্যালকোজেন বা আকরিক উৎপন্নকারী। এই 16 নাম্বার গ্রুপের কাহিনী হচ্ছে, এখানে অক্সিজেন থেকে শুরু হয়, তুমি জানো অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8, অক্সিজেন থেকে শুরু হয়, OSSC তে পড়ে। এটা হচ্ছে তোমার সিম্পল এখানকার নেমোনিক্স। কি তোমাকে আমি বললাম OSSC তে পড়ে, এটা হচ্ছে অক্সিজেন, ও এস সালফার, এস এস সি সালফারের পরে হচ্ছে সিলিনিয়াম, সি তে টেলোরিয়াম, পরে পোলোনিয়াম। শেষ, বুঝলা? ওকে। 15 নাম্বার গ্রুপ যেটা, সেটাকে বলা হয় নিকটোজেন বা শ্বাসরোধকারী। আমরা পরে গ্রুপগুলোর নাম লিখবো, চিন্তা নাই। নিকটোজেন বা শ্বাসরোধকারী গ্রুপের ভিতরে প্রথমে আছে যে সে হচ্ছে নাইট্রোজেন। তাহলে এটার নেমোনিক্সটা খুব মজাদার, একটু 18 প্লাস মাইনাস নেমোনিক্স। আমি যখন হচ্ছে ইন্টারমিডিয়েটে ফিজিক্স পড়ছিলাম, তখন এটা নেমোনিক্স পড়া লাগছিল হচ্ছে সেমিকন্ডাক্টর একটা চ্যাপ্টারে। ওখানে আমাদের এক ভাই, তার আগ পর্যন্ত আমি একটা নেমোনিক্স জানতাম, বাট ওই নেমোনিক্সটা শোনার পরে আমার মনের ভিতরে এমনভাবে গাচ্ছে যে পরবর্তীতে ওই নেমোনিক্সই মনে থাকে খালি। তো উনি বলছিল যে এই নেমোনিক্সটা হচ্ছে নদীর পাড়ে এসো সখিনা বিকেলে। আরে সেই একটা নিউমোনিক্স, মানে কি বলবো। নদীর নাইট্রোজেন, পাড়ে ফসফরাস, এসো আর্সেনিক, সখিনা বিজমাত বা অ্যান্টিমনি, বিজমাত বা অ্যান্টিমনি বলি, এসবি বা অ্যান্টিমনি, বিকেলে বিজমাত, এসবি বা অ্যান্টিমনি, নদীর পাড়ে এসো সখিনা, এসবি মানে অ্যান্টিমনি যেটা, আর এটা হচ্ছে বিজমাত। নদীর পাড়ে এসো সখিনা বিকেলে। আরেকটা ছিল, উনি বলছিল নূপুর পরে এসো সখিনা বিকেলে। আমি যেটা পারতাম, নলকূপের পানিতে আর্সেনিক আছে দিয়ে অ্যান্টিমনি, এটা আমি পারতাম। পরে ভাইয়ের কথা শুনে আমি পুরাই 360 ডিগ্রি ঘুরে গেছি। কারণ আমার ছন্দটাতে বিজমাত আসে নাই। হ্যাঁ, আছে বেশি বললে বিজমাত হইতো আসলে, বাট আসে নাই। কিন্তু ভাইয়ের ছন্দতে একেবারে চলে আসে, ওটার জন্য, অন্য কোনো কারণে কিন্তু আমি শিফট করি নাই। তো যাই হোক, তুমি তোমারটা শিফট মানে জানবা বা পড়বা। এরপরে যেটা, সেটা হচ্ছে 14 নম্বর গ্রুপ। এটাকে কার্বন ফ্যামিলি বলা হয়, কারণ এই গ্রুপের মানে যৌগ হচ্ছে পৃথিবীতে সব থেকে বেশি। হ্যাঁ, এখানে এক কার্বনের ভিতরে দুনিয়ার ম্যাক্সিমাম যৌগ আসলে চলে আসে। অর্গানিকের সকল যৌগই তো এই কার্বন রিলেটেডই হয়। তো এটা হচ্ছে কি, কাদলে কার্বন, শার্ট সিলিকন, গেঞ্জি জার্মেনিয়াম, হ্যাঁ, কাদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল এসএন বা টিন পাবে। এটা হচ্ছে এটা নেমোনিক্স। কি নেমোনিক্স বললাম? কাদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে। ধরো তুমি নতুন এগুলা কেনার জন্য কানতেছো, তাই তোমাকে বলতেছে তোমার বড় ভাই, যে আসলে জানে যে তুমি পাইলে সেও পাবে, ও এসে বলতেছে তোমাকে, দেখ কাঁদলে যদি কান্দোস তাহলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবি। এই ওকে। এরপরে যেটা, সেটা হচ্ছে 13 নম্বর গ্রুপ। এটাকে বলা হয় হচ্ছে বোরন ফ্যামিলি। বোরন ফ্যামিলিকে বলা হয় হচ্ছে এরকম যে বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ইন্ডিয়া ট্যুরে। তো এটাকে আবার কেউ মানে পার্সোনালি নিও না, কোনো দল মত জাতি ধর্ম বর্ণ গোত্র সকল কিছু নির্বিশেষে আমি বলতেছি। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টেলোরিয়াম। বুঝছো? এটা টেলোরিয়াম না, এটা অন্য কিছু একটা। টেলোরিয়ামটা এখানে টি।
এই তো এই হচ্ছে এই মৌলগুলা, দেখো তুমি কাইন্ড অফ কমপ্লিট করে ফেলছো। এই মৌলের তুমি জাস্ট 7 নাম্বার পর্যায়টাকে লেখো নাই। আর তুমি একটা জিনিস লক্ষ্য করবা, আমি কালার কোড অলরেডি দুইটা ডিফারেন্ট ব্যবহার করছি। 1-2 এর জন্য একরকম, ওখানে হিলিয়াম সহ এরকম। এই যে এই 13 থেকে অধিক পর্যন্ত এটা একরকম, কারণ আমি ব্লক মৌলগুলা মানে এই একটা জায়গাতে, যেটা জায়গাতে আমি সব থেকে বেশি টাইম ইনভেস্ট করতেছি, এই একটা জায়গাতে ক্লাসের অর্ধেক পর্যন্ত চলে যাবে এবং তোমার এই চ্যাপ্টারে 60% ডান হয়ে যাবে, 60% পর্যন্ত ডান হয়ে যাবে যত সকল ইনফরমেশন আছে। ওকে, আচ্ছা চলো এবার পরের অংশটাতে যাই। এটুকু কমপ্লিট করার পরে পরে তোমাকে যে কাজটুকু করতে হবে সেটা হচ্ছে 4 নাম্বার পর্যায়ের 3 থেকে 12 পর্যন্ত মৌল লিখে ফেলতে হবে। 4 নাম্বার পর্যায়ে 3 থেকে 12 পর্যন্ত মৌল। তো এই যে পটাশিয়াম 19, তারপরে ক্যালসিয়াম 20 পারমাণবিক সংখ্যা, এটা তুমি জানো। এরপরে শুরু হবে তোমার স্ক্যান্ডিয়াম। হ্যাঁ, শুরু করো তুমি। এরপরে শুরু হবে স্ক্যান্ডিয়াম, তারপরে তৈরি স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই যে শেষ 30 পর্যন্ত তুমি এই জিঙ্ক পর্যন্ত মৌল মুখস্থ রাখো। এখন আমি তোমাকে অলরেডি 1-2 মোটামুটি গ্রুপ ওয়াইজ মুখস্থ করায় ফেলছি, 13 থেকে 18 পর্যন্ত মৌলগুলো নেমোনিক্স দিয়ে গ্রুপ ওয়াইজ মুখস্থ করায় ফেলছি। তোমার পর্যায় সারণীর ম্যাক্সিমাম জিনিস ডান। এখন কিছু ছুটা খাচড়া জিনিসপাতি একটু দেখতে হবে, ওটুকু আমি তোমাকে শিখাই দিচ্ছি, কোনো সমস্যা নাই। সেটা হচ্ছে জিঙ্কের এই নাম্বার পর্যায়ে, অর্থাৎ জিঙ্কের এই 6 নাম্বার পর্যায়ের ভিতরে তুমি পাবা হচ্ছে ভাই মার্কারিকে, Hg, মার্কারি। ওকে, মার্কারি হচ্ছে 80, এটা 81, লেড হচ্ছে 82, এটা তুমি জানো, লেড কিন্তু 82। ওকে, মার্কারির কথা কেন বললাম, কারণ এটার একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। এই স্পেশাল বৈশিষ্ট্যটা আমি একবারে বলে ফেলি। একমাত্র তরল ধাতু, কি নাম, একমাত্র মানে ধাতুগুলা নরমালি কি হয়, ভৌত অবস্থা তাদের কি হয় বলো তো? ভৌত অবস্থা তাদের কি হয়? কঠিন হয় অবশ্যই। এটা হচ্ছে একমাত্র তরল ধাতু মার্কারি। আচ্ছা, আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এর নিচে কপারের নিচে যারা আছে, কপারের নিচে আছে হচ্ছে সিলভার, তার নিচে আছে হচ্ছে আমাদের অ্যারাম। অ্যারাম মানে স্বর্ণ, সিলভার মানে তো রূপা, জানো। তো এই তিনজনের আবার স্পেশাল একটা বৈশিষ্ট্য আছে। এদেরকে একত্রে বলা হয় হচ্ছে ভাই মুদ্রা ধাতু। এদেরকে একত্রে কি বলা হয় বলতো? মুদ্রা ধাতু, কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু, কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু, এই জিনিসটা বলা হয় কয়েনেজ মেটাল বা মুদ্রা ধাতু বলা হয়। আচ্ছা, আর এই যে এইখানে আরেকটা ত্রয়ী গ্রুপ আছে, মানে 3 জন আছে, এই 3 জনকে আবার আরেকটা একটা নাম দেওয়া হয়। এটা হচ্ছে ভাইয়া মাথায় রাখবা, এই 3 জনকে ফেকনি, ফকিন্নি দিয়ে মনে রাখবা, ফেকনি তোমার ফ্রেন্ড, যে তোমার আজীবন মানে 5 টাকা চা পর্যন্ত খাওয়া নাই। আমি ওর যদি আসলে মানে এরকম থাকে তাহলে ওকে ওরকম ভাবে মিন করতেছি না, বাট কিছু থাকে ফ্রেন্ড সার্কেলে, সব জায়গাতে এরকম থাকে। ওর মতো হাজী মোহাম্মদ মুহসিন আর নাই, বুঝছো, যে 5 টাকা চা খাওয়াবে না। তো যাই হোক, এটার কথা বলতেছি। ফেকনিকে বলা হয় হচ্ছে কি, এরা হলো আমাদের ফেরোম্যাগনেটিক পদার্থ, মানে চুম্বকে রূপান্তর করা এদেরকে খুব সহজ, ফেরোম্যাগনেটিক পদার্থ। এখন 118টা মৌল তো আমাদের হয় নাই, 118টা মৌল আমাদের লাগবেও না, কিন্তু একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে স্ক্যান্ডিয়ামের পরেরটা বাদ দিলেই এখানে পাও তুমি হচ্ছে আর 2 জন পাপি বান্দাকে। একটা হচ্ছে তোমার ল্যান্থানাম, আর একটা হচ্ছে তোমার অ্যাক্টিনাম। এই ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়ামের কাহিনী আবার একটু লম্বা। এই ল্যান্থানাম অ্যাক্টিনিয়ামের গ্রুপের মৌলগুলাকে জায়গা দেওয়া সম্ভব হয়নি আসলে কোথায়, পর্যায় সারণীর ভিতরে। দ্যাটস ওয়াই এখানে আলাদা একটা গ্রুপ করে আসলে তাদেরকে জায়গা দেওয়া হয়েছে। আলাদা একটা মানে গ্রুপ করে না, আলাদা একটা অবস্থা করে তাদেরকে জায়গা করা হয়েছে। এটাকে অ্যাক্টিনিয়াম সিরিজ বলে, এটাকে ল্যান্থানাম সিরিজ বলে, একটাকে অ্যাক্টিনিয়াম সিরিজ বলে। এটা হচ্ছে ল্যান্থানাম সিরিজ, এটা হচ্ছে তোমার অ্যাক্টিনিয়াম সিরিজ। ওকে, এই সিরিজের এখানে আছে হচ্ছে ভাই থোরিয়াম। থোরিয়ামের কথাটা আমি স্পেশালি কেন মেনশন করতেছি, কারণ এই থোরিয়ামটা এই ডি ব্লক মৌলের ভিতরে আর কি পড়ে যায়। হঠাৎ আমি ওগুলোতে পরে যাচ্ছি। দেখো আমরা অনেক কিছু শিখে ফেলছি, যতগুলা ইনফরমেশন বললাম তোমার খাতার ভিতরে যদি এই কয়টা ইনফরমেশন লেখা থাকে, হিউজ, অলরেডি অনেক কিছু জিনিসপাতি শিখে ফেলতেছো। এবার চলো আমরা গ্রুপ ওয়াইজ মৌলগুলার যে নামের কথা বললাম সেই নামগুলাকে একটু মেনশন করি ঠিকঠাক মতন ভাবে। ওকে, গ্রুপ 1 কে বলা হয়, দেখো ভালো করে শিখো, গ্রুপ 1 কে বলা হয় ক্ষার ধাতু। গ্রুপ 1 কে বলা হয় কি? ক্ষার ধাতু। ক্ষার এবং উল্লেখ করাই হচ্ছে ধাতু, ক্ষার ধাতু, ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। গ্রুপ 2 কে বলা হয়, গ্রুপ 2 এর যে মৌলগুলা, সেই মৌলগুলাকে বলা হচ্ছে মৃৎক্ষার ধাতু। এরাও ক্ষার, কিন্তু এদের সমস্যা হচ্ছে এদেরকে মাটিতে পাওয়া যায়, বুঝছো, মৃৎক্ষার ধাতু।
এদেরকে বলা হচ্ছে মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু। ওকে, আচ্ছা। গ্রুপ 3 থেকে এই যে 12 পর্যন্ত এরকম কোনো নাম নাই। এরপরে চলে যাও গ্রুপ ডিরেক্ট 13-তে। গ্রুপ 13টাকে বলা হচ্ছে, যে বললাম, বোরন ফ্যামিলি। বোরন ফ্যামিলি নামটা এরকমই আসলে, আর এক্সট্রা কিচ্ছু নাই। 14 নাম্বারটাকে বলা হচ্ছে ভাইয়া কার্বন ফ্যামিলি, এটাই নাম, কার্বন ফ্যামিলি। ওকে, 15 নাম্বার থেকে নামটা শুরু হচ্ছে, এটাকে বলা হচ্ছে নিকটোজেন। নিকটোজেনের বাংলা শব্দটা কি বলছি আমি? শ্বাসরোধকারী। শ্বাসরোধকারী, নিকটোজেন। 16 নাম্বারটাকে কি বললাম? চ্যালকোজেন। এই যে এই জিনিসগুলোকে একেবারে সুন্দর করে লিখে রাখো, চ্যালকোজেন। চ্যালকোজেনের বাংলাটা কি বলছিলাম? আকরিক উৎপন্নকারী। আকরিক উৎপন্নকারী। এরপরে 17 নাম্বারটাকে কি বললাম বলতো? হ্যালোজেন। মানে কি? সামুদ্রিক লবণ তৈরিকারী। সামুদ্রিক লবণ প্রস্তুত করে এরা। হ্যালোজেন সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। গ্রুপ 18 নাম্বারটাকে কি বলতেছিলাম? গ্রুপ 18-র নাম বলছিলাম হচ্ছে আমরা নোবেল গ্রুপ বা নিষ্ক্রিয় গ্রুপ, অভিজাত গ্রুপ। কারোর সাথে বন্ধন গঠন করবে না, ওরা নিজেরাই যথেষ্ট স্থিতিশীল। এরকম হচ্ছে আমাদের গ্রুপ 18। ক্লিয়ার কথাটা? দেখো, অনেক কিছু শিখে ফেলছো। এখানেই শেষ না, গ্রুপগুলোর যেমন নাম আছে, পর্যায়গুলোরও খুব সুন্দর সুন্দর নাম আছে, এবং যেগুলোও খুবই খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপগুলোর মতো মতো কিসের নাম আছে বললাম? পর্যায়গুলোরও নাম আছে। পর্যায়গুলোর নাম আছে বলতে কি কি নাম আছে পর্যায়গুলোর? আমি যদি একটু বলি, পর্যায়গুলোর যে নাম আছে, পর্যায়গুলোর মধ্যে প্রথম পর্যায় যেটা, হ্যাঁ, সেটাকে অতি রস পর্যায় বলা হয়। পর্যায়গুলোর মধ্যে যেটা প্রথম পর্যায়, সে পর্যায়টাকে বলা হয় হচ্ছে অতি রস পর্যায়। এই পর্যায়টার নাম হচ্ছে ভাইয়া কি? অতি রস। অতি রস পর্যায়। কারণ কি? কারণ এখানে মাত্র 2টা মৌল রয়েছে। ওকে, পর্যায় 2 এবং পর্যায় 3, এখানে 8টা করে মৌল রয়েছে। এদেরকে বলা হয় হচ্ছে রস পর্যায়। অতি রস না, এখন আর শুধু রস পর্যায় অথবা আদর্শ পর্যায়। ওকে, এটাকে বলা হয় হচ্ছে রস পর্যায়। এটা একবারের একটা কোশ্চিন, রস বা আদর্শ। এটা একবারে আসা একটা কোশ্চিন, যে আদর্শ পর্যায় নিচের কোনটি? রস বা আদর্শ। কারণ কি? কারণ এখানে 8টা করে মৌল রয়েছে। ওকে, 4 এবং 5 এই 2টা পর্যায়কে বলা হয় হচ্ছে, দেখো আমরা সাথে সাথে কিন্তু কয়টা করে মৌল রয়েছে সেটাও মনে রাখতেছি। এটাকে বলা হয় হচ্ছে ভাই দীর্ঘ পর্যায়। দীর্ঘ পর্যায় কারণ কি? কারণ এখানে 18টা করে মৌল রয়েছে। 6 এবং 7 এই 2টা পর্যায়কে বলা হচ্ছে ভাই অতি দীর্ঘ পর্যায়। কি বলা হচ্ছে? অতি দীর্ঘ পর্যায়, কারণ এখানে কয়টা করে মৌল রয়েছে? 32টা করে মৌল রয়েছে। ওকে, এবার আমি একটু কালার কোডের ভ্যারিয়েশনের ভিতরে চলে আসি। 1 এবং 2 নম্বরে দেখো আমরা ধাতু উল্লেখ করছি, এছাড়া কি আর ধাতু নাই? আছে। এই ব্লকগুলোতে 13 থেকে 18-এর ভিতরে ধাতু আছে, এবং বিশেষ করে 5 থেকে যে 3 থেকে যে 12 পর্যন্ত বলতেছি, এগুলো ম্যাক্সিমামই কিন্তু ধাতু, ম্যাক্সিমামই ধাতু। তো ধাতুর আবার অনেক প্রকারভেদ আছে। গ্রুপ আর 1 আর 2 এর মৌলগুলোর ভিতরে হাইড্রোজেন ছাড়া সবগুলাই কিন্তু ধাতুর মতন আচরণ করে। যার শেষে আম আছে, সেই কাইন্ড অফ ধাতু। হ্যাঁ, তো এখন আম শব্দটা, যেটা আমি তোমাকে বলছিলাম, ধাতুরা নর্মালি কি করে? ইলেকট্রন ত্যাগ করতে চায়, আর অধাতুরা কি করে? ইলেকট্রন গ্রহণ করতে চায়। এর একটা বৈশিষ্ট্য। আচ্ছা, এই যে ধাতুর কথা বলতেছি, এখানে এই টোটাল মৌলগুলোর ভিতরে 4টা ব্লক আছে, SPDF। তুমি জানো, আমরা প্রত্যেকটা ব্লকের মৌল সংখ্যা কি সেটা দেখব, তাদের অবস্থান নির্ণয় করার উপায় দেখব, তাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা দেখব, ইলেকট্রন বিন্যাস দেখব, বেসিক্যালি সবকিছু ইনশাল্লাহ দেখব। নেক্সট স্লাইডটার ভিতরেই দেখব। আমার এখানেও দেওয়া আছে, এখানেও দেওয়া আছে। এর একটা বেটার ভার্সন আমরা নিজেরা তৈরি করব। ওকে, আচ্ছা আসো আমি তোমাকে বলে বুঝাই। এস ব্লক মৌল যেটা, এস ব্লক মৌল গ্রুপ 1 আর 2 এর মৌলগুলা এস ব্লক মৌল। 13 থেকে 18 পর্যন্ত মৌলগুলা পি ব্লক মৌল। মধ্যেকার যে 3 থেকে 12 পর্যন্ত তারা হচ্ছে ডি ব্লক মৌল, এবং কিছু এক্সেপশন আছে, যাচ্ছি সেগুলাতে যাচ্ছি। এবং এই ল্যান্থানার একটা নামের ভিতরে যে মৌলগুলা, সেগুলা হচ্ছে আমাদের কি ব্লক মৌল বলো তো? এফ ব্লক মৌল। এই হচ্ছে ওভারঅল ডান। ওকে, এখন এস ব্লক মৌল কি? ওই মৌলটার ইলেকট্রন বিন্যাসে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রনটা এসে প্রবেশ করে। পি ব্লক মৌল মানে হচ্ছে পিতে প্রবেশ করছে, ডি ব্লক মানে ডিতে প্রবেশ করছে, এফ ব্লক মানে এফে প্রবেশ করছে।
এই হচ্ছে তার মানে যে ভিত্তিটার উপরে সেটাকে আমরা এসপিডিএফ উল্লেখ করলাম। এস ব্লক মৌল হচ্ছে, দেখো এখানকার 7টা, এখানকার কিন্তু এখানেও 7টা হইতো, কিন্তু এখানে হচ্ছে তো নাই, এখানে তো নাই। তার মানে 7 আর 6 13। আর এই যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি তুমি করো একটু কষ্ট করে, তাহলে পাবা 1s2। ওর সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন পরিপূর্ণ, তাই সে 18 নাম্বার গ্রুপে আছে, বাট 1s2 যেহেতু এখানে দেওয়া আছে, দ্যাটস ওয়াই সে এস ব্লক মৌলই, কারণ তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রনটা কোথায় গেছে? এসে গেছে। ক্লিয়ার? ওকে, আমরা বুঝতে পারছি তাহলে এস ব্লক মৌলের কথা। এরপরে আমরা যাব হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌল হচ্ছে, দেখো ওই হিলিয়াম যদি বাদ হয়ে যায়, তাহলে এদিকে আছে 6টা, এই বরাবর সিরিয়াল কয়টা? 6টা, কারণ 1 নাম্বার পর্যায়ে তো গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত কোনো মৌল ছিল না, ছিল 18তে হিলিয়াম তো এসে চলে গেছে। তার মানে 6 গুণিত 6 অর্থাৎ 36টা, এবং এটাই রাইট অ্যান্সার। পি ব্লক মৌল আমার 36টা। ক্লিয়ার? ডি ব্লক মৌলের ভিতরে আসো। ডি ব্লক মৌল হচ্ছে এই যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, এদিকে হচ্ছে 10, আর এটা কত নাম্বার পর্যায়ে শুরু হয়েছে? 4 নাম্বার পর্যায়ে শুরু হয়েছে। তাহলে 1 2 3 4, 4 থেকে 7 পর্যন্ত, 4 10 40। আর এই যে 1 থোরিয়ামের কথা আমি উল্লেখ করছিলাম না, এফ এর এখানে অবস্থান করলেও ওর সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রনটা ডিতে যায়। সো দ্যাটস ওয়াই 4 10 40 আর 1 কত? 41। বুঝছো? এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই 6 আর 7 নাম্বার পর্যায়ে কয়টা করে মৌল রয়েছে? 32টা করে। বাট গ্রুপ তো আমার 18টাই ফিল আপ আছে, তাহলে বাকি আরো মৌল থাকলো কয়টা? 14 দুগুণা 28টা না? একটা পর্যায়ে যে কোনো একটা 6 নাম্বারে চিন্তা করো, বললাম যে 32টা মৌল রয়েছে 6 নাম্বারে। এখানে কিন্তু এটা যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে 8টা করে 18টা করে, এটা এমন না যে এটাতে আর এটাতে মিলায় 18টা, না, 18টা করে, এই যে এখানে 18টা করেই মৌল রয়েছে, ফুল ফিল আপ থাকে। আর এখানে এই যে ল্যান্থানামের আন্ডারে আরো 14টা মৌল রয়েছে ল্যান্থানাম ছাড়া। তাহলে 14 দুগুণা 28টা মৌল হয়তো এফ ব্লক মৌল, ল্যান্থানাম সিরিজ আর অ্যাক্টিনাম সিরিজের, কিন্তু এক থোরিয়াম চলে গেছে কোথায়? ডি ব্লকে। তাহলে 14 দুগুণা 28 থেকে এক বাদ কয়টা থাকে? 27টা। এমনি তুমি মনে রাখবা, তাহলে তোমার ভুলার কোনো চান্সই নাই। তুমি যদি মুখস্থ করে পড়ো এস 14টা পি 36টা, পারবা না এমন না, আমি বলতেছি পারবা, বাট তোমার কাছে তো ওই পর্যায় সারণীর বেসিক জ্ঞানটা নাই। যদি জ্ঞানটা থাকে তাহলে তো তোমার মানে ওটা পরীক্ষার আগের রাতে মুখস্থ করার মতন জিনিস না, ওটা তো তুমি পরীক্ষা হলে বের করার মতন জিনিস, এবং এটা 1 মিনিট সময় লাগবে না, এটা জাস্ট 30 সেকেন্ডের কাজ, তোমার আরামসে বের করতে পারবা। ক্লিয়ার? চলো আমরা হচ্ছে ওই ছকটা কমপ্লিট করে ফেলি। আমাদের মোরললেস এখানকার জিনিসপাতিগুলো ডান, অনেক কথাবার্তা আমরা বললাম, অনেক কথাবার্তা তুমি বুঝছো। চলো আমরা এখন ওই ছকটা কমপ্লিট করব, দ্য মাইটি ছক অ্যাকচুয়ালি। হ্যাঁ, এই ছক থেকে অনেক জিনিসপাতি ইনশাল্লাহ তোমার জন্য আসবে। ওকে, সো এই ছকের প্রথমে আমরা উপরে দিব হচ্ছে এমন একটা জিনিসপাতি যে জিনিসটা আমাদের খুব কাজে লাগবে, কারণ এখান থেকে আমাদের এস ব্লক, এস পি ডি আর এফ। তাহলে এরপরে এখানে আমরা দিই, এটা হচ্ছে ব্লক মৌল দিব প্রথমে। হ্যাঁ, ব্লক মৌলের সংখ্যা কয়টা সেটা দিব। ব্লক মৌলের সংখ্যা দেওয়ার পরে তার সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস দিব। তারপরে তার অবস্থানের জন্য আমরা পর্যায় সংখ্যা দিব, পর্যায় সংখ্যা দিব এবং গ্রুপ সংখ্যা দিব। তো পর্যায় সংখ্যা দিব হচ্ছে এমন, তারপরে দিব হচ্ছে যে আমরা গ্রুপ সংখ্যা। ডান। আচ্ছা, চলো আমরা এবারে যদি লিখি, এখানে লিখবো আমরা ব্লক মৌল, যে কোন ব্লক মৌলের কথা নিয়ে আমরা চিন্তা করতেছি সেটা, কোন ব্লক মৌল। আচ্ছা, তারপরে তার সংখ্যা, কোন ব্লক মৌল কয়টা করে, তারপরে তার সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস, সর্ববহিষ্ঠ স্তরের ইলেকট্রন বিন্যাস, মানে আমাদের পর্যায় সারণীর মূল ভিত্তি কি একটু পরেই পড়বো আমরা, সেটা তো ইলেকট্রন বিন্যাস, বুঝছো? তো ওটা দেখলেই তুমি বুঝবা। আচ্ছা, তারপরে হচ্ছে তার অবস্থান নির্ণয়ের জন্য কি লাগবে আমার? তার পর্যায় লাগবে, ওটা কত নম্বর পর্যায়ে আছে, আর তার গ্রুপ সংখ্যা লাগবে। ডান। এরপরে এখানে আসো, এটা হচ্ছে আমাদের এস ব্লক মৌল, এটা হচ্ছে আমাদের পি ব্লক মৌল, এটা হচ্ছে আমাদের ডি ব্লক মৌল, এটা হচ্ছে আমাদের এফ ব্লক মৌল। এস ব্লক মৌলের সংখ্যা তাহলে আমরা কত পাইলাম? 7 দুগুণা 14 হওয়ার কথা ছিল, বাট এখানে একটা নাই, মানে 13, বাট ওই যে একটা হিলিয়াম সহ 14। তাহলে এস ব্লক মৌল হচ্ছে আমাদের 14টি। এস ব্লক মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রন বিন্যাস কত? NS 1 থেকে 2। এই যে ইলেকট্রন বিন্যাস তুমি প্রত্যেকটাই করো। হাইড্রোজেনেরটাতে 1s হবে, এই যে লিথিয়াম বেরিলিয়ামের ক্ষেত্রে 2s, এক হলে লিথিয়াম হবে, 2 হলে বেরিলিয়াম হবে। 3 ক্ষেত্রে দেখবা 3s, 1 হলে সোডিয়াম হবে, 3s, 2 হলে ম্যাগনেসিয়াম হবে। এরকম ভাবে প্রত্যেকটা পর্যন্ত যেতে পারবা তুমি। ওকে, এন দিয়ে আমরা কি বুঝাচ্ছি? এন দিয়ে বুঝাচ্ছি তার পর্যায় সংখ্যা, এন দিয়ে বুঝাচ্ছে তার
এন এর যে সর্বোচ্চ মানটা সেটাই হচ্ছে তার সর্বশেষ কক্ষপথ। তো সর্বশেষ কক্ষপথেরই তো ইলেকট্রন বিন্যাস আমরা দেখতেছি। তো এর পর্যায় হবে হচ্ছে বেসিক্যালি এন, গ্রুপ সংখ্যা হবে কি এস এর ইলেকট্রন সংখ্যা, এটাই হবে হচ্ছে তার গ্রুপ, এস এর ইলেকট্রন সংখ্যা, বুঝছো? এস এর ইলেকট্রন সংখ্যাই হবে হচ্ছে তার গ্রুপ। ওকে, এরপরে চলো পি ব্লক মৌল। পি ব্লক মৌল আমাদের কয়টা? এই যে যেটা বলছিলাম, ওই এক হিলিয়াম ওখান থেকে বাদ, এদিকে 6 এদিকে 6, 6 6 কত? 36টা। সো পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে আমাদের 36টা। এই 36টা ইলেকট্রন বিন্যাসটা কেমন? NS2 এটা আগে ফিল আপ করবে, তারপরে হবে হচ্ছে NP 1 থেকে 6। ইলেকট্রন কয়টা যেতে পারে? এবং এই দুইটা n সেমই হবে কিন্তু। তো এখানে যেটা পর্যায় সংখ্যা, সেই পর্যায়টা হবে হচ্ছে n। আর গ্রুপ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে এখানে একটু কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে S এর ইলেকট্রন প্লাস P এর ইলেকট্রন প্লাস 10, এটা হবে হচ্ছে ভাই তার গ্রুপ। এই যে একটা এক্সট্রা 10 যোগ করতেছি, এই 10টা আসলে কোথাকার 10 বলতে পারবা? আমি একটা ইলেকট্রন বিন্যাস সহ করেই তোমাকে দেখাচ্ছি। এই 10টা কোথাকার 10? এই যে 3 থেকে 12 পর্যন্ত যে কোনো মৌল নেই, এখানে তো একটা 10টা ঘরের গ্যাপ পড়ছে, ওই 10 এর গ্যাপের জন্য 10 যোগ করতে হচ্ছে, কারণ ওগুলো সব 13 পর থেকে শুরু হবে পি ব্লক মৌল। যেমন আমি তোমাকে ইলেকট্রন বিন্যাস করে, তুমি ঝটপট একটা মৌলের কথা চিন্তা করো, লেটস সে সালফার। সালফার সালফারের কথা যদি আমি বলি, সালফার কত বলো তো ভাই? 16। 1s2 2s2 2p6 কত গেল? 10। 3s2 3p4, এটাই না সালফারের ইলেকট্রন বিন্যাস? সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাসটা দেখো তো, আমি কি ঠিক বলছি? NS2 মানে 3s2, ঠিক আছে না? NS2 NS2 তারপরে NP, এখানে যে n এর মান এখানেও সেম n এর মান হবে। NP 1 থেকে 6, 1 থেকে 6 এর ভিতরেই আছে না ইলেকট্রনটা? 4, 1 হইতে পারে 6 হইতে পারে, 1 থেকে 6 এর ভিতরে যে কোনো একটা ইলেকট্রন হবে। তো 1 থেকে 6, বুঝছো? ওকে, এখন এর গ্রুপ কত? গ্রুপ 3। গ্রুপ 3 আসলে কিন্তু গ্রুপ 3। তাহলে এর গ্রুপ সংখ্যা হচ্ছে n এর মান, সরি গ্রুপ আবার বলি, পর্যায়। পর্যায় কত? পর্যায় হচ্ছে n এর মান, n মানে কত? 3। গ্রুপ কত? গ্রুপ কত? গ্রুপ হচ্ছে আমি যেটা বললাম, s এর ইলেকট্রন সংখ্যা মানে 2 প্লাস p এর ইলেকট্রন সংখ্যা মানে 4 প্লাস কত? 10 মানে 16। দেখো তো মিলে কিনা, দেখো তো মিলে কিনা? গ্রুপ 3, 3 এ পাইছি সালফার, কত নাম্বার পর্যায়? 16। মিলবেই, মিলতে বাধ্য। ক্লিয়ার? ওকে, পি ডান। এরপরে যাব আমরা ডি তে। ডি এর ইলেকট্রন কয়টা? ওই যে 4 10 40 ছিল, আর মধ্যখানে একটা থোরিয়াম দিয়ে কত আমাদের হলো? 41টা। ডি এর ইলেকট্রন বিন্যাসটা কেমন? ডি এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS 1 থেকে 2, একও হইতে পারে 2ও হয়, কারণ ডি এর মৌলগুলায় কিছু আউটবার্ড এদিকে ক্ল্যাশ করে, যেমন ক্রোমিয়াম, কপার, বলছিলাম না তোমাদেরকে, সিলভার, তারপরে অ্যারাম ওইটা। আর এখানে হচ্ছে N-1 ডি 1 থেকে 10, এটা হবে হচ্ছে ডি এর ইলেকট্রন বিন্যাস। ওকে, ডি এর ক্ষেত্রে গ্রুপ মানে পর্যায় হচ্ছে সর্বোচ্চ এন এর মান, মানে এই যে এনটাই হচ্ছে ধরো পর্যায়। আর যেটা আমাদের গ্রুপ সেটা হবে হচ্ছে এস এর ইলেকট্রন প্লাস ডি এর ইলেকট্রন। যেমন আমি ধরো তোমাকে দুইটা বের করে দেখাই ডি এর ক্ষেত্রে। লেটস সে একটা দেখালাম ম্যাঙ্গানিজ, এর কত ভাই? 25। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d5, এটা হচ্ছে আমার সর্বশেষ শক্তি স্তর। দেখো তো সর্বশেষ শক্তি স্তরটা এরকমই বিন্যাস, বলছি না? NS 1 থেকে 2, NS 2 আছে 4, এবং এখানে n এর মান যেটা ডি এর আগে n এর একটা কম হবে, n-1 হবে। দেখো 3d5 ঠিকই আছে। তাহলে ইলেকট্রন বিন্যাসের মানটা মিলতেছে, মিলতেছে। এরপরে যদি আমি চলে যাই যে এখানে গ্রুপ, তার গ্রুপ কত হবে? সরি, গ্রুপের আগে পর্যায়ে যাও, তার পর্যায় কত হবে? পর্যায়ে অবশ্যই n, এই যে nটা মানে কত? 4, 4 ওকে। তারপরে গ্রুপ তার কত হবে? তার গ্রুপের কথা যদি চিন্তা করো, আমি তো বললামই এখানে দেখো তো, এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস ডি এর ইলেকট্রন সংখ্যা। এস এর ইলেকট্রন কত রে? 2 প্লাস ডি এর ইলেকট্রন কত রে? 5, মিন্স 7, মানে গ্রুপ হবে হচ্ছে তার 7, পর্যায় হবে হচ্ছে 4। চলো তো খুঁজে বের করি পাই কিনা এটাকে। গ্রুপ চলে গেলাম আমরা 7 আর পর্যায়ে চলে গেলাম আমরা 4, ম্যাঙ্গানিজ। পাইছি খুঁজে? পাইছি। এরকমই আরেকটা যেটার একটু ইলেকট্রন বিন্যাসটা ভিন্ন, সে কে? ধরে নাও কপার। লেটস সে কপার ইলেকট্রন বিন্যাসটা করো। কপার কত ভাই? 29। 1s2 2s2 2p6 3s2 3p6 18 পর্যন্ত গেল। 4s2 3d9 হওয়ার কথা, 4s2 এবং 3d9 হওয়ার কথা, সেখানে 3d9 না হয়ে 4s1 হয় এবং 3d10 হয়। এমন হয় না ইলেকট্রন বিন্যাসটা? এটা তো হয় আসলটা, এটা হয় না আসলটা, এটা তো হয় আসলটা, এটা হয় আসলটা, এটা হয় আসলটা।
দেখো তো NS 1 থেকে 2 এর কথা বলছিলাম, দেখো NS 1 আর 3D 1 থেকে 10 এর ভিতরে দেখো মিলছে। এবার তার যদি পর্যায়ের কথা চিন্তা করো, পর্যায় হবে হচ্ছে সর্বোচ্চ n এর মান বা n যেটা সেটা কত 4, এই যে 4, এবং গ্রুপ হবে হচ্ছে s এর ইলেকট্রন মানে 1 প্লাস হচ্ছে d এর ইলেকট্রন কত 10 মানে কত 11, ওইটাই হয়েছে না। 4 নম্বর পর্যায়ের 11 নম্বর গ্রুপে যদি আমরা যাই পাই কিনা, 4 নম্বর পর্যায়ে যাও 11 নম্বর গ্রুপ কপার 11 নম্বর গ্রুপ, পাইছো? পাবাই, মিলবেই। এরপরে চলো আমরা এফ ব্লকের কথা বলবো, এটা যদিও এত বেশি জরুরি না, বাট স্টিল 14 দুগুণে 28 হওয়ার কথা, বাট থোরিয়াম চলে গেল ডিতে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে 27টা মৌল, এবং এটার ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে n-2 f 1 থেকে 14 n-1 d 0 থেকে 1 ns 1 থেকে 2, এটা হচ্ছে তার ইলেকট্রন বিন্যাস। এটা খুব বেশি জরুরি না এমন, এটা হচ্ছে n এর মানটা কত হবে, nই হবে হচ্ছে তাদের মান, এটা 6 আর 7ই হবে, 6 আর 7 ছাড়া তো আর অন্য কোথাও নাই। আর গ্রুপটা হবে হচ্ছে 3 নাম্বার গ্রুপ, 3 নং গ্রুপ, এটা একেবারে ফিক্সড। কেন? কারণ দেখো 3 নাম্বার গ্রুপেই তো, এই যে 3 নাম্বার গ্রুপেই তো ল্যান্থা নামের একটা নাম, ওর ভিতরেই তো ছিল, এরা ছিল না, ডান। আচ্ছা, এখন একটা মাইনর কথা বলে আমরা এই অংশটুকুকে শেষ করব। মাইনর কথাটা হচ্ছে পুরাতন নিয়মে ইলেকট্রন বিন্যাস। পুরাতন নিয়মে ইলেকট্রন বিন্যাসে দুইটা সাব গ্রুপে ভাগ করা ছিল, একটা হচ্ছে এ সাব গ্রুপ, একটা হচ্ছে বি সাব গ্রুপ, এবং তার আগে একটা রোমান সংখ্যা বসতো। এ সাব গ্রুপ হচ্ছে আমাদের এস এবং পি ব্লক মৌলগুলাকে বলা হইতো, আর ডি এবং এফ ব্লক মৌলগুলাকে আমাদের বি সাব গ্রুপের আন্ডারে নেওয়া হইতো, বুঝছো? আচ্ছা, তো এই সাব গ্রুপের আলাপ আলোচনা আসলে তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, এইচএসসি বা অ্যাডমিশনে এখনো মাঝে মধ্যে এই পুরাতন ভাবে আসলে সাব গ্রুপের মৌলগুলাকে দিয়ে লেখা হয়। হ্যাঁ, তার সামনে যেটা রোমান চিহ্ন বসানো হইতো বা রোমান সংখ্যা বসানো হইতো, ওই রোমান সংখ্যাটাই ছিল তার সর্ববহিষ্ঠ শক্তি স্তরের ইলেকট্রন। যেমন ধরো আমরা যে মধ্যখানে এখানে পি এর জন্য 10 যোগ করছি, ওখানে 10 যোগ হইতো না, যেহেতু বুঝতেই পারতাম যে যদি এটা সাব গ্রুপ যদি এ বা বি মানে এ লেখা থাকতো তাহলে সেটা পি ব্লকেরই মৌল, বুঝছো? পি ব্লকেরই মৌল, এবং পি ব্লক মানেই কত 13 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলা সেগুলা, এইরকম ভাবে কাজগুলা হইতো। এখন এই যাবতীয় জিনিসটার একটা সিম্পল ভার্সন এখানে লেখা, যেটা অলরেডি আমাদের জন্য ডান। আমি যতটুকু কাজ করলাম, দেখো আমি অলরেডি ক্লাসের একটা ভালো সংখ্যক টাইম এই দুইটা স্লাইডের ভিতরে যেমন শেষ করছি, এই দুইটা স্লাইড থেকে আমি বলতে পারি যে তোমার সর্বোচ্চ সংখ্যক পর্যায় সারণীর অধ্যায়টা থেকে ইনশাল্লাহ কমন আসবে, এমসিকিউ সিকিউ দুইটা জায়গাতেই, বুঝছো? তো এখন জাস্ট আমি একটা সামনের অংশের ভিতরে টান দিব, এই টানগুলো তুমি ইজিলি বুঝতে পারবা। এখানে গ্রুপ আর পর্যায়ের নামের কথা বলছে, স্লাইড দেখলে তুমি এটা বুঝতেই পারবা, এটা অলরেডি আমরা ডান করে ফেলছি। আমরা এর থেকে বেশি ডান করছি, গ্রুপের নাম শিখছি, পর্যায়ের নাম শিখছি, সবটা শিখছি, বুঝছো? যেমন এখানে বলতেছে পর্যায় সারণীর মূল ভিত্তি কি, পর্যায় সারণীর মূল ভিত্তি সবসময় মাথায় রাখবা, মূল ভিত্তি কি, ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস আমার সময় আমি বলবো তোমাদের এখনকারের খুব ফেমাস একটা অনলাইন কোচিং এর এখান থেকে যে বইটা আমি পাইছিলাম, অনলাইন না অফলাইন কোচিং এর এখান থেকে যে বই পাইছিলাম, এই বইয়ের ভিতরে একটা হচ্ছে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল। হ্যাঁ, ওখানে এক জায়গাতে লেখা ছিল হচ্ছে মানে ইলেকট্রন বিন্যাস অপশন থাকা সত্ত্বেও ওখানে উত্তর দেওয়া ছিল হচ্ছে পারমাণবিক সংখ্যা। ভাই, পারমাণবিক সংখ্যা হচ্ছে ওই জিনিসটা যেটা পর্যায় সারণীর মূল ভিত্তি না। মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, যেটার উপর নির্ভর করে পর্যায় সারণী দাঁড়ায় আছে। একটা মৌল কোথায় অবস্থান করতেছে এটা কিন্তু তার ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। পারমাণবিক সংখ্যা হচ্ছে ওই জিনিস যেটার উপর ভিত্তি করে সুসজ্জিত করা হয়েছে। পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে কি করা হয়েছে, পর্যায় সারণী সুসজ্জিত করা হয়েছে। এই জাস্ট কথাটা কি বোঝা গেছে? এই তাহলে যদি আমাদেরকে বলে মূল ভিত্তি কি, অবশ্যই কি, ইলেকট্রন বিন্যাস। এই জিনিসটাকে আলাদা করে একেবারে মার্ক করে রাখো। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ভাইয়া ইলেকট্রন বিন্যাস। পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে কি, ইলেকট্রন বিন্যাস। ডান, ক্লিয়ার? ওকে, এই যে দেখো মূল ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস, দেখো এখানে কিছু মানে ছাড়া জিনিসপাতি লেখা, যেমন এটা হচ্ছে আমাদের এক নাম্বার পর্যায়। এক নাম্বার পর্যায়ের কয়টা গ্রুপকে মানে এক নাম্বার গ্রুপের কয়টা পর্যায়কে দেওয়া আছে, এটা হচ্ছে এক নাম্বার হাইড্রোজেন আর হিলিয়াম আছে মাত্র,
এটা কত বলো তো 2 নাম্বার, এটা কত বলো তো 3 নাম্বার। এই মৌলগুলো সম্পর্কে তো আমাদের দরকার, এবং এই মৌলগুলো সম্পর্কিত যাবতীয় হিসাব নিকাশ আমরা কিন্তু পড়ছি। গ্রুপ অনুযায়ী এদেরকে কাকে কি বলে, এই গ্রুপের পরের মৌলগুলো সম্পর্কে আমি জানি। মানে আমি তোমাকে প্রথমে এতখানি শিখাই ফেলছি, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, ইন্ডিয়া ট্যুরে, তারপরে কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে, তারপরে নদীর পাড়ে এসে সখিনা বিকেলে, তারপরে OSSC-তে পড়ে, তারপরে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এতগুলো শিখে ফেলছো তুমি যে তোমার এগুলাতে আসলে এগুলো নিয়ে চিন্তাই হবে না, এগুলো তুমি পারবা, এখন ডাল ভাত হয়ে গেছে তোমার কাছে। এরকম মৌল দিয়ে দিলে তুমি ইলেকট্রন বিন্যাসও করতে পারবে। আমি এখনই দেখাবো কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস। ওকে, এখন এইখানে কিছু কাহিনী আছে, যে কাহিনীগুলো তোমাকে আমি একটু বলি, এই পর্যায় সারণীর এই অংশটার ভিতরেই যাই। সেটা হচ্ছে ভাইয়া, এখানে যে 8টা করে মৌল রয়েছে না, যে কোনো একজনের পারমাণবিক সংখ্যা জানলে তুমি তার পরেরটার পারমাণবিক সংখ্যা জানতে পারবা, কারণ এইখানকার ডিফারেন্স হচ্ছে, এই যে এখান থেকে এখানের ডিফারেন্স হচ্ছে ভাইয়া আসলে +8, এটা কত 10, এটা কত 18, বুঝো। এখানকার ডিফারেন্স হচ্ছে ভাইয়া +18, সিম্পল। এটা হচ্ছে কত 17, এটা কত 18 দুগুণে 36, তো 35 হবে, বুঝছো, ব্রোমিন 35। তারপরে পরেরটাতেও যদি যাও, পরেরটাতে তো 18টা মৌলই রয়েছে, তার মানে এখান থেকে এখানে আসার যদি চিন্তা করো +18 পাবা তুমি, +18 করলেই হয়েছে, বুঝছো। লিথিয়াম থেকে সোডিয়ামে আসতে চাও 8 যোগ করবা, 2 থেকে 3-এ আসলে, 3 থেকে 4-এ আসতে গেলে 18 যোগ করবা, 4 থেকে 5-এ আসতে গেলে 18 যোগ করবা, 5 থেকে 6-এ আসো তুমি, সরি 2 থেকে 3-এ আসতে গেলে 8 যোগ করবা, 3 থেকে 4-এ আসতেছো, হ্যাঁ 18 যোগ করবা, কারণ এই যে মধ্যখানে মৌলগুলো আসছে, যে জয়টা করে গ্রুপে মৌল আছে, সেম টু সেম এখানে আসবা 18 যোগ করবা, এইখানে যখন আসবা কত 6-এ, তখন তোমাকে যোগ করতে হবে 32 +32 যোগ করতে হবে, কারণ এই গ্রুপে কয়টা মৌল আছে 32টা, সেম টু সেম এখানে আসলে কত যোগ করতে হবে +32টা মৌল রয়েছে, এই বুঝছো। এটাকে বলা হয় ম্যাজিক নাম্বার, এই জিনিসটাকে বলা হয় ম্যাজিক নাম্বার। অর্থাৎ তুমি ম্যাজিক নাম্বার কেন বলা হয়, কারণ একটার যদি জানো তাহলে তার সাথে এই সংখ্যাগুলো যোগ করে পরবর্তীর পারমাণবিক সংখ্যা তুমি জানতে পারবা, এটা হচ্ছে ম্যাজিক নাম্বার। তোমাকে ধরো বলতেছে যে টিন বা এসএন বা টিন, এটার পারমাণবিক সংখ্যা কত, তুমি জানো এসএন বা টিন 14 নাম্বার গ্রুপের মৌল, কারণ কাঁদলে শার্ট গেঞ্জি স্যান্ডেল পাবে, এটা তোমার জানা আছে। টিন এই যে এখানে, তো তুমি কার্বনেটটা তো জানো, কার্বনেটটা কত 6, এটা কত 14, সিলিকন 14-র পরে তোমায় কত যোগ করতে হবে 18, 18-র পরে তোমায় কত যোগ করতে হবে 18 যোগ করো, তুমি চলে আসবে তোমার, মানে 14-র সাথে যদি তুমি 36 যোগ করো তোমার চলে আসবে পারমাণবিক সংখ্যা টিনের, ডান। এইভাবেও কিন্তু কাজগুলোকে কমপ্লিট করানো যায়, এটার কথা আমি তোমাকে বললাম, বুঝছো। এই জিনিসটাই এখানে আসছিল, এই জিনিসটাই এখানেও আসছিল। এখানে দেখো, এখানে পর্যায় 4 আর 5 নিয়ে কথা বলা হচ্ছে, পর্যায় 4টা আমাদের জন্য জরুরি, পর্যায় 4, পুরো পর্যায় 4 আমাদের মনে আছে ইনশাল্লাহ। এই যে দেখো, মানে এই যে কি বলে, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাম, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এতদূর পর্যন্ত। তারপরে এই যে 13 থেকে 18 পর্যন্ত, 13 থেকে 18 পর্যন্ত গ্রুপের যে মৌলগুলো, এগুলো তো আমরা ব্লক ওয়াইজই মনে রাখছি না, আমরা তো পারবো এখানে ইনশাল্লাহ। এটা হচ্ছে পর্যায়ে 5 দিয়ে রাখছে, খুব জরুরি না, জাস্ট একটা তুমি রিডিং দিতে পারো, নাথিং এলস। এখানে আবার দেখো, এখানে যেটা বলা হচ্ছে, এই যে দেখো, এটা 1 নাম্বার, এটা হচ্ছে আমাদের 2 নাম্বার, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই যে গ্রুপটা এখানে দিয়ে রাখছে, সরি এখানে যে পর্যায়টা দিয়ে রাখছে, সেটা হচ্ছে কত আমাদের 3 নাম্বার পর্যায় না, এটা 3 নাম্বার পর্যায়, এটা কত 4 নাম্বার পর্যায়। 3 নাম্বার পর্যায়ে আমাদের 8টা মৌল রয়েছে, 4 নাম্বার পর্যায়ে আমাদের কয়টা 18টা মৌলই রয়েছে, তার গ্রুপ নাম্বারটা উল্লেখ করছে, কোনো সমস্যা নাই। এই যে এগুলা ডি ব্লক মৌল, ডি ব্লক মৌলের আমরা মাত্র কেবলমাত্র একটা পর্যায়ে আমরা মনে রাখি, এবং ওটা মনে রাখলেই এসএসসি পর্যন্ত ইনশাল্লাহ এনাফ, অ্যাডমিশন পর্যন্ত যে থেকে বেশি 118টা মৌলে মনে রাখা লাগে এমন না। এই যে পর্যায়ে 6-এর কথা বলা হচ্ছে, হ্যাঁ, সিজিয়াম, বেরিয়াম, ল্যান্থানামের ভিতরে পুরো একটা সিরিজ আছে না, এই যে ল্যান্থানাম সিরিজেরটা দেওয়া আছে, সেরিয়াম, প্রোডিয়াম, নোডিয়াম, এসএম, জিডি, মানে অনেক অনেক অনেক, সেম টু সেম এখানে হচ্ছে পর্যায়ে 7টা দেওয়া আছে, যে ফ্রন্সিয়াম, এরপরে দেখো এখানে থোরিয়াম দেওয়া আছে, এই থোরিয়ামটা ছিল ডি ব্লক মৌল, কথা বলছিলাম না আমি তোমাকে, ও তো চলে গেছিল একমাত্র ডি ব্লক মৌলের। এমন এই যে একটা সাইন দেওয়া আছে না, এগুলা সাইন মানে হচ্ছে প্রত্যেকটা তেজস্ক্রিয় মৌল, এগুলাকে প্রকৃতিতে পাওয়া যায় না, ল্যাবে বানানো লাগে, এমন, ডান। গ্রুপ 1 আর 2 পারবো না আমরা, হাইলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, অর্থাৎ হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, তারপরে হচ্ছে লিনাকে, তারপরে পটাশিয়াম, তারপরে আমাদের রুবিডিয়াম সাজাবে সিজিয়াম, তারপরে ফ্রান্সে ফ্রন্সিয়াম। 2 নাম্বার গ্রুপের বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাটিতে রাখো, বিরিয়ানি, বেরিলিয়াম, মোগলাই, ম্যাগনেসিয়াম, কাবাব, ক্যালসিয়াম সরিয়ে স্ট্রনসিয়াম বাটিতে, বেরিয়াম রাখো, রেডিয়াম, ডান।
পারা যাচ্ছে না এই গ্রুপগুলা? গ্রুপ 3-এর কথা বলা হচ্ছে। দেখো স্ক্যান্ডিয়াম, তারপর ওয়াট্রিয়াম, তারপরে আছে হচ্ছে ল্যান্থানামের এই সিরিজটা, একটা নামের এই সিরিজটা। এগুলা হচ্ছে আমাদের এফ ব্লক মৌল পুরাটা, খালি এই থোরিয়াম বাদে। এই থোরিয়াম ঢুকে গেছে ডি, বাদ বাকি এই পুরাটা হচ্ছে আমাদের এফ ব্লক মৌল। 14 দুগুণে 28টা হওয়ার কথা ছিল, থোরিয়াম বাদ মানে 27টা। ওকে, ডান। গ্রুপ 3-এর মৌল সেম টু সেম কথাবার্তা বলছে, এগুলো রিপিট করার কোনো প্রয়োজন নাই, এটা ডান হয়ে যাবে। এখানে একটা কথা বলা হচ্ছে, এই কথাটা আমরা একটু আগাবো, তারপরে আমাদের এই অংশটুকু কাইন্ড অফ ডান হয়ে যাবে, বুঝছো? কাইন্ড অফ ডান হয়ে যাবে। সেটা হলো, তারপরে আমরা গ্রুপের মৌলগুলোর একটু বৈশিষ্ট্যগুলো পড়বো। দেখো এখানে বলতেছে নিম্নোক্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দেখাও, পর্যায় সারণীতে তাদের অবস্থান নির্ণয় করো। 38 মৌলটা যেটা আছে সেটার তোমার ইলেকট্রন বিন্যাস করতে হবে। তুমি 30 পর্যন্ত দেখছো হচ্ছে জিঙ্ক, 38কে তুমি এখনো বুঝতেছো না, এটা কে হবে? এটা কি 3 নম্বর গ্রুপে থাকবে নাকি মানে সরি 4-এই থাকবে নাকি পার হয়ে যাবে? আচ্ছা, 38 যে সে হচ্ছে আসলে স্ট্রনসিয়াম। 38 থেকে যদি তুমি 18 বাদ দাও তাহলে কত হবে? 20 হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পরে 18 দিয়ে যোগ করতে হইতো, তাই না? তো ক্যালসিয়ামের পরে যে 18 যোগ করতে হইতো সেটাই তো 38। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে স্ট্রনসিয়াম। কত এটা? 38। ইলেকট্রন বিন্যাস করো। 1s2 2s2 2p6 3s2 3p6। কতদূর পর্যন্ত গেছো বলো তো? 18 পর্যন্ত গেছো। তারপরে 4s2 20 3d 10 30 জিঙ্ক পর্যন্ত গেছে। হ্যাঁ, তারপরে ss ps ps dps 5s2, তারপরে 5p, ওয়েট, এটা কতদূর গেলা? হ্যাঁ, ss ps ps ss ps ps dps, তাহলে 4s এর পরে ভাই 4p, 4p কত? 6, 36 গেল। এরপরে তুমি যাবা হচ্ছে 5s2, 38 চলে গেছে। ডান, ইলেকট্রন বিন্যাস ডান। ss শোনো শোনো, প্রিয়া শোনো, প্রিয়া শোনো, ডিপিএস খোলো, ডিপিএস আমি দিয়ে দিছি। ডান। ওকে, তো এখন যদি আমি এটার কথা চিন্তা করি, দেখো 4s এর পরে অবশ্যই 4p হবে, তার মানে 3d যে ঢুকছিল আগে, তারপরে 4p, তারপরে তো 5s যাচ্ছে ডিপিএস যেহেতু। ওকে, এখন যদি আমি এটা ইলেকট্রন বিন্যাস করি, এটাকে যদি আমি দেখি, এখানে আমাদের সর্ববহিষ্ঠ শক্তি স্তর কেবলমাত্র এইটা। এখন কেউ আবার 4p কে টাইনো না, কেন? কারণ n আর n-1 এর হিসাবটা কেবলমাত্র d এর ক্ষেত্রে, ডি অরবিটালের ক্ষেত্রে, ডি ব্লক মৌলের ক্ষেত্রে। তো এখানে তো 4d যদি থাকতো তাহলে এটা অবশ্যই ডি ব্লক মৌল হইতো, বাট 4d তো নাই, 4p আছে। আর n আর p এর ক্ষেত্রে সেম n এর মান থাকে না? আমরা তো দেখছিলাম ns2 তারপরে np 1 থেকে 6 এমন। তাহলে এখানে আমাদের পর্যায় হচ্ছে কত? 5। পর্যায় হলো ভাই 5। গ্রুপ কত? গ্রুপ হচ্ছে আমাদের 2। ডান। পর্যায় 5 গ্রুপ 2, চলো তো খুঁজে দেখি পর্যায় 5 গ্রুপ 2 পাই কিনা। পর্যায় 5 গ্রুপ 2 স্ট্রনসিয়াম পাইছি? পাবোই, মিলবেই, পাবো না কই যাবে আসলে বেসিক্যালি। ওকে, এরপরের অংশটার ভিতরে যদি এবার যাই আমরা, তারপরেরটাকে বলছে, এরপরটা তুমি নিজেই পারবা। 54 থেকে 18 বাদ দাও, 36 পাবা। তো 36 মানে হচ্ছে ওটা কে ছিল? ক্রিপ্টন ছিল। তাহলে ক্রিপ্টনের পরে যেটা সেটা হচ্ছে জেনন, সে হচ্ছে আসলে 54। এই 54 ইলেকট্রন বিন্যাস যদি করো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4p6 5s2, এতদূর পর্যন্ত তুমি গেলা। ডিপিএস খোলো, তারপরে আবার ডিপিএস 4d 10, তাহলে এতদূর পর্যন্ত ছিল ভাই 38। 38 এর পরে 48 গেছে, 48 এর পরে এবার যাবে হচ্ছে 5p6, 54। ডান। তাহলে এটা সর্ববহিষ্ঠ শক্তি স্তর আসলে কোনটা? এই যে এটা সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে এইটা। এটা সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে কোনটা? এই যে এটা না? তাহলে এইটা যদি হয়, আমাদের গ্রুপ কি ছিল? এটা কি পি ব্লক মৌল না? মানে এখানে 10 যোগ করতে হবে কিন্তু আমাদের। পর্যায় হচ্ছে n, পর্যায় n মানে হচ্ছে কত? 5। আর গ্রুপ কি ছিল বলো তো? গ্রুপ ছিল হচ্ছে আমাদের s এর ইলেকট্রন প্লাস p এর ইলেকট্রন, s এর ইলেকট্রন প্লাস p এর ইলেকট্রন প্লাস 10 মানে হচ্ছে 18। গ্রুপ 18 পর্যায় 5। চলো তো এই পাবলিকটাকে খুঁজে বের করে দেখি মিলে কিনা। মিলবে না কই যাবে, মিলবে তো অবশ্যই। দেখো তো, জেননকে তুমি কই পাচ্ছ? জেনন 18 নাম্বার গ্রুপেই পাচ্ছ, পর্যায় নাম্বার কততে পাচ্ছ? 5-এ পাচ্ছ। ডান, ডান, পাচ্ছ? এই তো, ক্লিয়ার। ওকে,
এবার হচ্ছে এই যে SPDF ব্লকের মৌল, দেখো এস ব্লক মৌল কারা দিয়ে রাখছে না, এস ব্লক মৌল হচ্ছে এই যে এরা, এখানে হচ্ছে 13টা, এই যে একটা হাইড্রোজেন 14টা, পি ব্লক হচ্ছে এই যে এই 36টা, ডি ব্লক হচ্ছে এই যে 440, আর এইখানে আছে হচ্ছে একটা থোরিয়াম এই যে 41, আর এখানে 14 দুগুণা 28টা ছিল, একটা বাদ, তার মানে কয়টা 27টা, এটা হচ্ছে এফ ব্লক মৌল। এগুলো অলরেডি আমরা আলোচনা করে শেষ করে ফেলছি, এগুলো তুমি জানো অলরেডি। ওকে, এবার দেখো এই যে মৌলগুলোর কথা যেটা বলতেছে, এগুলা জাস্ট সিম্পল একটা রিডিং, এবং এটা তোমার খ নাম্বারের কোয়েশ্চেন অথবা কিছু কিছু ক্ষেত্রে এসকিউ কোয়েশ্চেনে আসতে পারে। যেমন গ্রুপ 1 এর যে 1 আর 2 মানে গ্রুপ 1 এর যে মৌলগুলো, এগুলোকে ক্ষার ধাতু আমরা বলছি কেন, কারণ এটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। দেখো সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করতেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি করতেছে, হাইড্রোজেন গ্যাসকে রিলিজ করতেছে। যেসব যৌগ পানির সাথে বিক্রিয়া করে ক্ষার দ্রবণ উৎপন্ন করে তাদেরকে ক্ষার ধাতু বলে। গ্রুপ 1 এর মৌলগুলা লিথিয়াম, সোডিয়াম, মানে লিনাকে রুবি সাজাবে এতদূর পর্যন্ত অত্যন্ত সক্রিয়, এরা হচ্ছে আমাদের ক্ষার ধাতু, পানির সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার দ্রব তৈরি করে, ডান, তাদেরকে ক্ষার ধাতু বলা হয়, অ্যালকালি মেটাল। মৃৎক্ষার ধাতু, এরাও ক্ষার উৎপন্ন করে কিন্তু এদেরকে আমরা মাটিতে পাই, দ্যাটস ওয়াই এদেরকে মৃৎক্ষার বা অ্যালকালি আর্থ মেটাল বলা হয়। ওকে, অ্যালকালাইন আর্থ মেটালস। মৃৎ শব্দটার অর্থ হচ্ছে মাটি, ক্ষার শব্দটির অর্থ হচ্ছে যারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার দ্রবণ উৎপন্ন করে। গ্রুপ 2 এর মৌলসমূহ ভূত্বকের মৃত্তিকার উপাদান রূপে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম পাওয়া যায়, এসব ধাতু পানির সঙ্গে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এজন্য তাদেরকে মৃৎক্ষার বা মৃৎক্ষারীয় ধাতু বলা হয়। ওকে, বিক্রিয়াটা দেখে রাখলাম, বিক্রিয়াটা দেখায় রাখলাম, ডান। মুদ্রা ধাতু, মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল কে কে ছিল? কয়েনেজ মেটাল, কপার 29 এর পরে যাকে তোমাকে যোগ করতে হবে সেটাও 18 যোগ করতে হবে, সেটা হচ্ছে সিলভার, সিলভার হচ্ছে তাহলে এজি 47, তারপরে 32 যোগ করতে হবে, সেটা হচ্ছে AU বা অ্যারাম, তাহলে এটা যোগ করলে তুমি পাবা হচ্ছে 79 প্রবাবলি, 32 যদি যোগ করো পাবা 79। এই তিনটা মেটালকে বলা হয় হচ্ছে কয়েনেজ মেটাল। গ্রুপ 11 এর 4টি মৌল হচ্ছে কপার, সিলভার, গোল্ড এবং রন্টোজেনিয়াম। রন্টোজেনিয়াম পর্যন্ত আসে না আসলে, হ্যাঁ, মধ্যে প্রথম 3টি, যে বললাম না প্রথম 3টি মৌলকে মুদ্রা ধাতু বলা হয়, কয়েনেজ মেটাল বলা হয় প্রথম 3টাকে, এই 3টাকে। প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো এবং ব্যবসা বাণিজ্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, ডান। এই ওকে, চ্যালকোজেন, চ্যালকোজেন আমরা কাদেরকে বলছিলাম? 16 নাম্বার গ্রুপ কে ছিল? OSSC তে পড়ে। এর ভিতরে সব থেকে বেশি আকরিক গ্রুপে পাওয়া যায় হচ্ছে এই পাবলিকটাকে, সালফার, সালফারটাকে সব থেকে বেশি আকরিক গ্রুপে পাওয়া যায়, অক্সাইডগুলোকেও পাওয়া যায়। যারা গ্রুপ 16 এর অন্তর্ভুক্ত তাদেরকে চ্যালকোজেন বলা হয় বা আকরিক উৎপন্নকারী, আকরিক উৎপন্নকারী, ওর উৎপন্নকারী। ওকে, চ্যালকোজেন ওর ফর্মিং শব্দটির অর্থ হচ্ছে আকরিক সৃষ্টিকারী বা আকরিক উৎপন্নকারী। এ সকল মৌলগুলোকে খনিতে বিভিন্ন আকরিকের মাধ্যমে পাওয়া যায়, বুঝছো? তার মধ্যে সালফার আর অক্সাইডকে সব থেকে বেশি পাওয়া যায়। এই রিলেটেড কথা আমরা বলেছি। হ্যালোজেন, হ্যালোজেন মানে কি? সামুদ্রিক লবণ উৎপন্নকারী। সামুদ্রিক লবণ উৎপন্নকারীর ভিতরে ফ্লোরিন কিন্তু যদি একেবারে লিগ্যাল ইনফরমেশন অনুযায়ী যাও, মানে লিগ্যাল প্রসিজিয়ারে যাও, তাহলে ফ্লোরিনকে কিন্তু আমরা হচ্ছে যে কি বলতে পারি না, সামুদ্রিক লবণ উৎপন্নকারী বলতে পারি না। এ বাদ দিয়া ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা খুব বেশি পরিমাণে পাওয়া যায় সমুদ্রের মধ্যে, এদেরকে সমুদ্রে পাওয়া যায়, হ্যাঁ, বাট এই যে ফ্লোরিনকে কিন্তু আসলে পাওয়া যায় না বলতে পারো একেবারে, বাট এটাকে হ্যালোজেন হিসেবে ধরা হয়, সামুদ্রিক লবণ উৎপন্নকারী। ওকে, তাহলে এখানে বলা হচ্ছে হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ প্রস্তুতকারী। এই সকল মৌল লবণ, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, সোডিয়াম আয়োডাইড ইত্যাদি সমুদ্রের মধ্যে লবণাক্ত পানিতে থাকে। আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন এগুলা থাকে, এটা মানতে কোনো অস্বীকার করার কিছু নাই, বাট তুমি 11-12 হলেও দেখতে পাবা যে ফ্লোরিনকে আসলে ধরা হচ্ছে না। এরাই হচ্ছে আমাদের হ্যালোজেন। নিষ্ক্রিয় গ্যাস, এরাকে হিলিয়াম, এর এ হচ্ছে একমাত্র এস ব্লক, বাকিগুলা পি ব্লক। তারপরে হচ্ছে ভাই আমাদের নিয়ন, নিয়ন আলোতে কিন্তু আসলে প্লেনের যে মানে প্লেনের লাইটগুলোকে নিয়ন আলো দিয়ে বানানো হয়, মেঘের মধ্য দিয়ে, কুয়াশার মধ্য দিয়ে দেখা যায়। আর্গন, তারপরে হচ্ছে ক্রিপ্টন, জেনন, রেডন। তো রেডনটাকে আমরা ল্যাবে প্রস্তুত করি, জেনন আমাদের বেশ কিছু যৌগ গঠন করে, আর্গনের তৈরি গ্যাসের টিউবলাইট আগে হচ্ছে চলতো, ক্রিপ্টন, জেনন দিয়েও বিভিন্ন কাজ করা হয়। এবং হেডলাইট, গাড়ির হেডলাইটগুলোতে বিশেষ করে বড় গাড়ি যারা দূরে অনেক দেখতে হয় এরকম, ওগুলাতে বেশ মানে এই সকল এই যে লাইটের গ্যাস ব্যবহার করা হয়। এবং আরেকটা জিনিস আমি তোমাকে জানাই রাখি, বিক্রিয়া ঘটানোর জন্য, ধরো তুমি বায়বীয় মাধ্যমে বিক্রিয়া ঘটায় ফেললে তো বিক্রিয়া করে বসবে, অন্য কারোর সাথেও করতে পারে। তো এই জন্য নিষ্ক্রিয় মাধ্যম তৈরি করার জন্য নিষ্ক্রিয় গ্যাসগুলো আমাদের অনেক অনেক বেশি জরুরি। এদের ইলেকট্রন বিন্যাসটাকে যদি আমরা একেবারে ফিক্স করে দিই, NS2 NP6, দেখো এখানে বলে দিয়েছে যে কারা কারা আমাদের নিষ্ক্রিয় গ্যাস।
হিলিয়াম, নিয়ন, আর্গন নিষ্ক্রিয় গ্যাস বা এদেরকে বলতে পারো কি নোবেল গ্রুপ, অভিজাত গ্রুপ, এমন। জেনন, রেডন নিষ্ক্রিয় গ্যাস। এদের অধিকতর স্থায়ী ইলেকট্রন বিন্যাস থাকায় এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এরা বিক্রিয়া করে না। নিষ্ক্রিয় গ্যাস হওয়ার সত্ত্বেও হিলিয়াম এস ব্লক মৌল ব্যতিক্রম হচ্ছে, কারণ তার ইলেকট্রন বিন্যাসটা 1s2, বাদ বাকি সবাই হচ্ছে পি ব্লক মৌল। ক্লিয়ার? এই তো আমাদের ব্লক মৌল সম্পর্কে ডান। আমরা ওই স্লাইডটাতে কিন্তু এর থেকে আরো বেশি পরিমাণে পড়ছিলাম। এবার আমরা পড়া শুরু করব হচ্ছে পরের পার্টটুকু, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে আমরা কি কি পড়বো সেটা বেসিক্যালি আমি তোমাকে বলে দেই। আমরা পড়বো হচ্ছে আকার, এখানে মেইন ফোকাস থাকবে, আর এখানে থাকবে হচ্ছে আইত। এই দুইটা জায়গাতে আমাদের মেইন ফোকাস থাকবে, আকার এবং আইত। এখানে 4টা ধর্মের কথা বলা হলো। আকার একটা, পারমাণবিক ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, যেটাই বলো না কেন। আইত আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, 3টা। অর্থাৎ এখানে 3টা, ওইখানে একটা, টোটালে 4টা। এই 4টা নিয়ে ইনশাল্লাহ আমরা পড়াশোনা করবো সব থেকে বেশি। এছাড়াও গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, অক্সাইডের প্রকৃতি, এগুলো সম্পর্কেও আমরা একটা ওভারভিউ দিব। কমপ্লিট করলে আমাদের চ্যাপ্টার ডান। বুঝছো? সো আশা করি যতটুকু পর্যন্ত পড়তেছো বা দেখতেছো ততক্ষণ পর্যন্ত বুঝতেছো। হোপসো ইনশাল্লাহ সামনের অংশটাও বুঝতে পারবা। চলো আমরা এটা শুরু করি, তার আগে জাস্ট আমি 1 গ্লাস পানি খাই। ওকে? তাহলে তো আশা করি বুঝতে পারছো। চলো শুরু করি আমরা আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্মসমূহের এই অংশটা থেকে। ওকে, তাহলে আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্মগুলো শুরু করি। হ্যাঁ, আমরা 4টা পর্যায়বৃত্ত ধর্ম নিয়ে খুব বেশি এবং ভালো মতো আলোচনা করবো, যেটা তোমাকে আমি অলরেডি বলছি। পর্যায়বৃত্ত ধর্মগুলো কোনগুলো? পর্যায় সারণীতে যে সকল ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী মৌলসমূহের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে পর্যায়ক্রমে আবর্তিত হয়, সেগুলো হচ্ছে তাদের পর্যায়বৃত্ত ধর্ম। অনেকগুলো ধর্ম রয়েছে, তার মধ্যে এই 4টাকে আমরা বেসিক ভাবে বা মেইন ফোকাসে নিয়ে আলোচনা করব, বাকিগুলোকে নিয়েও আলাপ আলোচনা হবে। তো আমি প্রথমত এখানে কিছু জিনিসপাতি তোমাদেরকে দেখাই বা শেখানোর চেষ্টা করি। ফার্স্ট অফ অল, একটা পর্যায়ের ক্ষেত্রে কি হয় এবং একটা গ্রুপের ক্ষেত্রে কিভাবে কি হয়, এই সকল বিষয় নিয়ে মেইনলি আলোচনা হবে এখানে। ওকে, আচ্ছা। সো প্রথমত দেখো, আকার কোনো একটা পর্যায় বরাবর তুমি যদি বাম থেকে ডানে যাও, এটা বোঝাচ্ছে বাম থেকে ডানে একই পর্যায় বরাবর, তাহলে কি হবে? তার অরবিট বা শেল বা প্রধান শক্তিস্তর সেটা তো সেমই থাকবে, সেম থাকবে না? বাট যত ঘর যেতে থাকবা, একটা করে নতুন ইলেকট্রন যুক্ত হয়ে থাকবে, একটা করে প্রোটন যুক্ত হয়ে থাকবে, মানে পারমাণবিক সংখ্যা বাড়বে। অর্থাৎ কেন্দ্র থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের উপর আকর্ষণ বলটা বৃদ্ধি পাবে একই পর্যায় বরাবর। তাই তুমি বাম থেকে ডানে গেলে আকারটা সবসময় দেখবা হচ্ছে কি হবে বলতো, হ্রাস পাবে, এবং উপর থেকে নিচে আসলে একটা করে নতুন শক্তি স্তর যুক্ত হবে, অর্থাৎ আকারটা বড় হতে থাকবে, বা যেটাকে বলা হয় বৃদ্ধি, হ্রাস, বৃদ্ধি। আইত আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই 3টার হিসাব যদি আমরা করি, তাহলে পর্যায়ের আকার বৃদ্ধির সাথে সাথে এই 3জনের সম্পর্ক হচ্ছে সম্পূর্ণ উল্টো। তাহলে বাম থেকে ডানে আয়নীকরণ শক্তির মানটা আকার যেমন হ্রাস পাইছিল, এই আকার আয়নীকরণ শক্তির মানগুলা বা ইলেকট্রন শক্তি বা তড়িৎ ঋণাত্মকতার মানটা কি হবে? বৃদ্ধি পাবে। কারণ আমরা ব্যাখ্যা করব, একটু পরে যা ব্যাখ্যা করব, প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ধরে ধরে ব্যাখ্যা করব। এবং তাহলে উপর থেকে নিচে গেলে সেটা কি হবে বলতো? হ্রাস পাবে। এমন। এই যে দেখে নাও, মেইন আমাদের 3টা যেটা, সেটা আমাদের মোটামুটিভাবে আলোচনা করা ডান। এখানে আমি একটু কথা বলবো, সেটা হচ্ছে এস এবং পি ব্লক মৌল, যেগুলো আমরা পর্যায় সারণীতে পড়লাম, এস এবং পি ব্লক মৌল। এই এস এবং পি ব্লক মৌলগুলাকে একটা স্পেশাল নামে ডাকা হয়, বুঝছো? এস পি ব্লক মৌলকে প্রতিরূপী মৌল বা প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়। প্রতিরূপী মৌল বা অপর নামটা কি বললাম? প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়। কেন? কারণ রিপ্রেজেন্টেটিভ এলিমেন্ট বলা হয়, কারণটা হচ্ছে প্রতিনিধিত্বকারী মৌল। কোনো একটা গ্রুপের যে কোনো একটা মৌলের বৈশিষ্ট্য তুমি যদি জানো, তাহলে ওই গ্রুপ বরাবর উপরে বা নিচে এস এবং পি ব্লকে অনলি, মানে 1 আর 2 নম্বর গ্রুপ এবং 13 থেকে 18 নম্বর গ্রুপ, ওই গ্রুপ বরাবর নিচে অথবা উপরের যে সকল মৌল রয়েছে তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী কাইন্ড অফ সেম। যেমন ধরে নাও অক্সিজেন, এর নর্মালি হচ্ছে জারণ অবস্থা কত? -2 থাকে না? ওখানে প্রত্যেকের হচ্ছে যোজনী 2, প্রত্যেকের যোজনী 2 হবে। সো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এদের কত যোজনী? 2 থাকে না ভাই? ওই গ্রুপের প্রত্যেকের যোজনী হচ্ছে 2। এরকম ভাবে চিন্তা করে দেখো প্রতিনিধিত্বকারী মৌল। এই যে এই 2টা নামে তাদেরকে বলা হয়, এই জিনিসটা একটু জেনে রাখলা। হ্যাঁ, এগুলো হচ্ছে একটু অ্যাডভান্স ইনফরমেশন।
ওকে, এস এবং পি ব্লক মৌল। ওকে, চলো এদেরকে নিয়ে তাহলে আমরা বেসিক আলাপ আলোচনাটা মেইনলি শুরু করি। দেখো, পর্যায়ভিত্তিক ধর্মের কথা বলা হচ্ছে, ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে এগুলা মেইনলি আসে। তাহলে এর ভিতর থেকে আমরা মেইন ফোকাস দিয়ে কমপ্লিট করব আসলে কোনটা কোনটা। এই যে আমাদের পরমাণুর আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো মেইন ফোকাস দিয়ে কমপ্লিট করব। ধাতব ধর্ম, অধাতব ধর্ম, অক্সাইডের প্রকৃতি, জারণ মান, এই জিনিসগুলোকেও আমরা এর আলোচনার ভিতরে নিয়ে নিব, অবশ্যই নিব, সমস্যা নাই, বাট একেবারে লাস্টের দিকে বা শেষের দিকে। চলো আকার নিয়ে আলাপ আলোচনাটা করি। এর আগে দেখো এখানে কি বলে, পর্যায়বৃত্ত ধর্মের কারণ। আধুনিক পর্যায় সারণীতে মৌলগুলোকে পরমাণুর ক্রমাঙ্কের বৃদ্ধির অনুযায়ী, কি পারমাণবিক সংখ্যার ক্রমাঙ্কের বৃদ্ধি অনুযায়ী একটা নিয়মিত সংখ্যার ব্যবধানে একটা নির্দিষ্ট গ্রুপের মৌলের ধর্মের সাদৃশ্য লক্ষ্য করা যায়। এবং সেই সংখ্যাটা কি, যে ম্যাজিক নাম্বারের মতন দেখো তো, 2, 8, 8, 18, 18, 32, এই সংখ্যার ব্যবধানে রাসায়নিকভাবে সমধর্মী একই গ্রুপের মৌলগুলোকে পরমাণুর সর্বস্থ শক্তি স্তরের বা কক্ষের একই ইলেকট্রন বিন্যাসের পুনরাবৃত্তি হলো মৌলগুলোর পর্যায়বৃত্ত ধর্মের মূল কারণ। অর্থাৎ এই যে এই সংখ্যা পরপর মৌলগুলা, 2 প্রথম শক্তি, 2 কি প্রথম পর্যায়ের কথা বলা হচ্ছে, 8, 8 কি 2 আর 3 নম্বর পর্যায়ের কথা বলা হচ্ছে, 18, 18 কি, এটা হচ্ছে যে আমাদের 4 এবং 5 নম্বর পর্যায়ের কথা বলা হচ্ছে, 6, 7 কি 32টা করে মৌল। তো এই সংখ্যা পরপর প্রত্যেকটা মৌলেরই ওই গ্রুপ বরাবর তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা ওই গ্রুপেরই উপরের মৌল এবং নিচের মৌলের সমান হয়। বুঝছো? তো এই যে এই পুনরাবৃত্তিটাই হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মর মেইন কারণ। যেহেতু একই গ্রুপভুক্ত মৌলসমূহ শেষ শক্তি স্তরে একই নীতি অনুসরণ করে ইলেকট্রন প্রবেশ করে, সেহেতু এই মৌলগুলোর রাসায়নিক ধর্ম একই হয়। যেমন সোডিয়াম এবং পটাশিয়াম অনেক ক্ষেত্রে একই ধর্ম প্রদর্শন করে থাকে, কাছাকাছি ধর্ম। দ্যাট ডাজেন্ট মিন সব সেম, কম বেশি হয়। ওকে, তো এই যে কতটুকু কি কম বেশি হচ্ছে সেটা নিয়ে আমরা মেইনলি আলোচনা করব, আলাপ আলোচনার ভিতরে যাব। প্রথমে আসো, আমরা যেটা হচ্ছে যে আকারের কথা নিয়ে বলতেছিলাম, তারপর এখানে আয়নীকরণ শক্তিতে গেছে, এখানে আয়নীকরণ শক্তিতে যাওয়া হয়েছে, তারপরে হচ্ছে এখানে দেখো ভাইয়া তোমার আয়নীকরণ শক্তির পরে ইলেকট্রন শক্তিতে গেছি আমরা এইখানে, তারপরে আমরা গেছিলাম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতাতে। আচ্ছা, যাচ্ছি সেখানে। চলো আমরা প্রথমে আকারের হিসাবটা আলোচনা করে ফেলি। পরমাণুর আকার, এইখানে আকার, পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ বা আকার জিনিসটাকে সেমই বোঝানো হচ্ছে। ধরো আমি যদি একটা মৌল তোমার জন্য ড্র করে দেখাই, ধরো হচ্ছে আমরা সোডিয়ামটাকে ড্র করতেছি, হ্যাঁ, এটার আকারটা মানে বোঝাচ্ছে বা পারমাণবিক ব্যাসার্ধ মানে বোঝাচ্ছে 3টা শক্তি স্তর থাকে না, 3টা শক্তি স্তর থাকে। ধরো এটা হচ্ছে ভাই তোমার সোডিয়াম, হ্যাঁ, ওকে, আমরা এদের যেটা কক্ষপথের ইলেকট্রনগুলো সেগুলোকে একটু ঠিকঠাকভাবেই করে দিই। এই 3টাকে ধরে সিলেক্ট করি, এই 3টাকে সিলেক্ট করে এমন দিয়ে দিলাম। ওকে, তো এদের প্রথম শক্তি স্তরে বা প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। পরেরটাতে কয়টা থাকবে? 8টা। তাহলে 10টা হইলো, 2 আর 8, 10টা হইলো। আর একটা ইলেকট্রন থাকে হচ্ছে এখানে, দিয়ে 11টা হইলো আমাদের মোট ইলেকট্রন। আর যেটা ব্লু কালার, এটা আমি নিউক্লিয়াস বুঝাইছি আর কি। ওকে, এটার এই যে কেন্দ্র থেকে সর্ববৃহৎ শক্তি স্তরের যে দূরত্বটা, সেই দূরত্বটাকে বলতেছি আমরা তার পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ, এই পারমাণবিক ব্যাসার্ধ বা আকার, এই আকারের ভিতরে আসলে কোনো প্রকার এক্সেপশন নাই। কোনো একটা গ্রুপ ওয়াইজ তুমি যদি বাম থেকে ডানে যাও, তাহলে তার আকারটা যেরকম ভাবে আসলে কমতে থাকবে, উপর থেকে নিচে আসলে বাড়তে থাকবে। তো আমরা এইখানে মানে এই যে উদাহরণগুলো দেখবো, সেটা হচ্ছে যে দেখে নাও কোন কোন উদাহরণগুলো আমরা দেখবো। জিনিসটা হচ্ছে, এটা ধরো আমরা সোডিয়ামকে দিলাম, সোডিয়ামের এক্স্যাক্ট উপরে কে আছে বলো তো ভাইয়া? লিথিয়াম আছে, লিথিয়াম আছে না? এবং সোডিয়ামের এক্স্যাক্ট উপরে যেমন লিথিয়াম আছে, তার পাশে আছে কিন্তু ভাই ম্যাগনেসিয়াম। সো আমি যদি এখান থেকে আসলে ম্যাগনেসিয়ামকে ড্র করতে চাই, তাহলে আমি এখানে লিখবো এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এবং এখানে ইলেকট্রন দিয়ে দিব হচ্ছে আমি 12টা। এই জাস্ট 12টা দিয়ে দিছি, ব্যাস শেষ, আমাদের ম্যাগনেসিয়াম কিন্তু ডান। ওকে, ম্যাগনেসিয়াম আমাদের ডান। এর এক্স্যাক্ট উপরে কে ছিল? এর এক্স্যাক্ট উপরে ছিল হচ্ছে ভাই লিথিয়াম। সোডিয়ামের উপরে ছিল কিন্তু আমাদের লিথিয়াম। এর কথাটা একটু চিন্তা করে দেখো, লিথিয়ামের হিসাবটা যদি আমরা করি, তাহলে এটা হচ্ছে ডিলিট হয়ে যাবে, ডিলিট না, এটাকে সামনে নিয়ে আসো, এটাকে প্রথমত ডিলিট করি আমরা, তারপরে মুছাই দিই, এটাকে মিশালাম, এটাকে মিশালাম। দেখো লিথিয়ামেরটা আসলে কে ছিল, কয়জন ছিল? লিথিয়ামের শক্তি স্তর হচ্ছে আমাদের, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3টা, প্রথম শক্তি স্তরে 2টা, পরের শক্তি স্তরে 1টা। তো এটা হচ্ছে একই গ্রুপ বরাবর, একই গ্রুপ বরাবর যখন আমি আসতেছি, আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে আমাদের কত নাম্বার পর্যায়ে? 2 নাম্বার পর্যায়ে। এটা হচ্ছে আমাদের কত নাম্বার পর্যায়ে? 3 নাম্বার পর্যায়ে। 2 নাম্বার পর্যায় থেকে 3 নাম্বার পর্যায়ে আলাদা একটা শক্তি স্তর যুক্ত হয়েছে, তার মানে এটার আকারটা অবশ্যই বড় হবে, বুঝাই যাচ্ছে। ওকে, তার মানে লিথিয়ামের থেকে অবশ্যই সোডিয়াম হচ্ছে আমাদের আকারের দিক থেকে বড়। আবার সোডিয়াম আমাদের ম্যাগনেসিয়ামের থেকেও বড়, ম্যাগনেসিয়ামের থেকেও বড়। কেন? কারণ ম্যাগনেসিয়াম আর সোডিয়াম দেখো পর্যায় সংখ্যা যেহেতু তাদের সেম, 3 নাম্বার পর্যায়ে অবস্থিত, তাই শক্তি স্তরও সেম।
বাট এখানে যেমন 11টা প্রোটন 11টা ইলেকট্রন আকর্ষণ করতেছে, এখানে তো 12টা প্রোটন 12টা ইলেকট্রনকে আকর্ষণ করছে। তার মানে এখানে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের উপর আকর্ষণ বলটা কি বেশি না? ওটাকে একটু সংকুচিত করে রাখবে না, এই হিসাব। ঠিক আছে, দ্যাটস ওয়াই আকারের দিক থেকে চিন্তা করতে গেলে আমরা বলবো একটা গ্রুপ বরাবর যখন উপর থেকে নিচে আসা হয়, উপর থেকে নিচে ক্রমাগত পারমাণবিক ব্যাসার্ধ বলো বা মোলের আকার বলো বৃদ্ধি পাবে সব ক্ষেত্রে। আর বাম থেকে ডানে গেলে কি হবে, সেটা একটা পর্যায়ের হ্রাস পাবে। ওকে, এই যে কোনো পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র হতে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রন মেঘ পর্যন্ত দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে, যেটা আমি দেখাইছি। আমরা যদি পরমাণুকে গোলাকার ধরি তবে পারমাণবিক ব্যাসার্ধ হবে ওই গোলকের ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধটাই হবে হচ্ছে তার দূরত্বটা। পর্যায় সারণীতে পারমাণবিক ব্যাসার্ধের যে পরিবর্তন, এটা আমি দেখাইছি। এখানে আমি আয়নিক ব্যাসার্ধ, আয়নের ব্যাসার্ধগুলো নিয়ে আলোচনা করে ফেলবো তোমার জন্য আসলে, হ্যাঁ, যেন কোনো প্রকার প্যারা না থাকে, আরামসে তুমি পারো। আয়নের আকার, আয়নের আকার নিয়ে যেন কোনো ঝামেলা না থাকে। আয়নের আকার, হ্যাঁ, আয়নের আকার। তো আয়নের আকারে তোমাকে দেখতে হবে ডমিনেটিং কে। যদি প্রোটন ডমিনেটিং হয় তাহলে সে হবে হচ্ছে বড়, সরি, যদি প্রোটন ডমিনেটিং হয় তাহলে সে হবে হচ্ছে যে ছোট, আর ইলেকট্রন ডমিনেটিং হলে সে হবে হচ্ছে বড়। সিম্পলি আমি বলতে পারি, মানে এক কথায় বলবো যে যে ডমিনেট করতেছে, প্রোটন ডমিনেটিং হলে, আমি বুঝাইতেছি, ভেঙে বুঝাবো, সমস্যা নাই। প্রোটন ডমিনেটিং হইলে, প্রোটন ডমিনেট করলে আকার হবে হচ্ছে ছোট, আর ইলেকট্রন ডমিনেট করলে, ইলেকট্রন ডমিনেট করলে আকার হবে হচ্ছে বড়। আকার কি হবে? প্রোটন ডমিনেট করলে আকার হবে হচ্ছে যে ছোট, ইলেকট্রন ডমিনেট করলে আকার হবে হচ্ছে ভাই বড়। প্রোটন ডমিনেট করলে আকার হবে হচ্ছে ছোট, ইলেকট্রন ডমিনেট করলে আকার হবে হচ্ছে বড়। কেমনে? আমি সিম্পলি বুঝাই। ধরো সোডিয়াম আর সোডিয়াম প্লাস, এর মধ্যে কে বড় কে ছোট? ক্লোরিন আর ক্লোরিন মাইনাস, এর মধ্যে কে বড় কে ছোট? সোডিয়াম আর সোডিয়াম প্লাসের ভিতরে অবশ্যই অবশ্যই আমাদের সোডিয়াম বড়। ক্লোরিন আর ক্লোরাইড আয়নের ভিতরে ক্লোরাইড আয়ন বড়। ওয়াই দো? কেন? কারণ সোডিয়াম যেটা, সেটা হচ্ছে 3টা কক্ষপথ বিশিষ্ট। সোডিয়াম প্লাস মানে কি? সর্বশেষ কক্ষপথে যে একটা ইলেকট্রন ছিল ওটা তো চলেই গেছে, মানে কক্ষপথই নাই আর ওখানে। তাহলে ওর কক্ষপথ মাত্র 2টা হয়ে আছে, তার মানে অবশ্যই ও বড়। আবার ক্লোরিন আর ক্লোরাইড মাইনাস, এর ভিতরে কাহিনীটা কি ঘটছে? এখানে আমাদের 17টা প্রোটন 17টা ইলেকট্রন রয়েছে। এখানে আমাদের 17টা প্রোটন, বাট ইলেকট্রন রয়েছে কয়টা? 18টা ইলেকট্রন রয়েছে। আবার এখানেও যদি দেখো, ওই যে ওই হিসাব দিয়ে যদি চিন্তা করো, 11টা প্রোটন 11টা ইলেকট্রন, এখানে হচ্ছে 10টা প্রোটন 11টা প্রোটন 11টা প্রোটন 10টা ইলেকট্রন। তাহলে এই জায়গার ভিতরে চিন্তা করতে গেলে, যাদের ভিতরে আমি তুলনা করতেছি, এখানে ডমিনেট করতেছে কে বলো তো? প্রোটনটা ডমিনেট করতেছে না? প্রোটন ডমিনেট করলে দেখো, প্রোটন কি বেশি না এখানে? এখানে প্রোটন বেশি না, তাই আর ছোট হয়েছে। দুইটার ভিতরে মেইন ডমিনেটিংটা কে? প্রোটন। ওই তো বেশি, ইলেকট্রন তো কমে গেছে। আবার এখানে দেখো তো কে ডমিনেট করতেছে? ইলেকট্রনটা ডমিনেট করতেছে না? ইলেকট্রন ডমিনেট করতেছে। ইলেকট্রন ডমিনেট করলে আকারটা বেড়ে যায় কিভাবে, সেটার যদি ব্যাখ্যাটা আমি দেই, সিম্পলি জিনিসটা বুঝো। এখানে ক্লোরিন 17টা প্রোটন 17টা ইলেকট্রন ছিল, কেন্দ্র থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের উপর আকর্ষণ বল আছে, আমি বুঝলাম। এখানেও দেখো 17টা প্রোটন 18টা ইলেকট্রন রয়েছে, চার্জ বাড়ছে মানে আকর্ষণ বলটাও বাড়বে, এটা সত্য কথা। বাট সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আগে যেখানে 7টা ইলেকট্রন ছিল, এখন ওখানে 8টা ইলেকট্রন হয়ে গেছে। 18টা ইলেকট্রন হওয়ার পরে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 18টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন হয়েছে। এখন 7টা ইলেকট্রন যে জায়গা নিয়ে বা একে অপরকে, সেম চার্জ আছে না, ইলেকট্রন তো নেগেটিভ চার্জ, একে অপরকে কি বিকর্ষণ করবে না? তো এই যে 8টা ইলেকট্রন হয়ে যাওয়ার জন্য ওরা একে অপরকে বিকর্ষণ করে আর একটু বেশি জায়গা নিয়ে থাকে, কার তুলনায়? রাদার দ্যান 7টা ইলেকট্রনের তুলনায়। অন্য কারোর সাথে আমি তুলনা করতেছি না, ওর সাথে তুলনা করতেছি। দ্যাটস ওয়াই এর আকারটা হয় হচ্ছে বড়। ক্লিয়ার হয়েছে জিনিসটা? আমরা এখানে একটা ছোট্ট কথা টানতে পারি, সে কথাটা হচ্ছে যে মৌলের তুলনায়, আমি তারপরে উদাহরণ দিচ্ছি, মৌলের তুলনায় ক্যাটায়ন ছোট, যদি ওর সাথেই তুলনা করি আমরা, ক্যাটায়ন ছোট ও অ্যানায়ন বড় হয়, বড় হয়, এই একটা কথা আমরা টানতে পারি। এখন আমি তোমাকে কিছু উদাহরণ দেই ভাই, দেখো তো এদেরকে চিন্তা করো। নিয়ন, সোডিয়াম প্লাস, O2 মাইনাস, N3 মাইনাস, ম্যাগনেসিয়াম প্লাস। এদেরকে আমি বললাম যে তুমি আকার অনুযায়ী সাজাও। তুমি একটা জিনিস লক্ষ্য করো ভাই, এদের প্রত্যেকের কাছে ইলেকট্রন হচ্ছে 10টা ইলেকট্রন প্রত্যেকের কাছে। নিয়নের কাছে 10টা প্রোটন 10টা ইলেকট্রন, সোডিয়ামের কাছে 11টা প্রোটন বাট 10টা ইলেকট্রন, যেহেতু সোডিয়াম প্লাস দিছি। অক্সিজেনের কাছে 8টা প্রোটন 10টা ইলেকট্রন, এমন না। নাইট্রোজেনের কাছে 7টা প্রোটন 10টা ইলেকট্রন, যেহেতু 3 মাইনাস দিয়ে রাখছি। ম্যাগনেসিয়ামের কাছেও 10টা ইলেকট্রন, ইলেকট্রন 10টা, ইলেকট্রনটা ফিক্স হয়ে গেছে। তাহলে এদের ভিতরে যদি আমি এখন তুলনা করতে যাই, তাহলে আমাদেরকে কিসে যেতে হবে?
প্রোটন কাউন্টিং এ যেতে হবে। প্রোটন কাউন্টিং এ যদি আমি একটু চলে যাই তাহলে তুমি দেখবা এখানে একটা মজাদার ইনফরমেশন তুমি লক্ষ্য করতে পারবা। সেটা হচ্ছে এখানে 10টা প্রোটন, ইলেকট্রন তো 10টাই। সোডিয়ামে কয়টা? 11টা প্রোটন। অক্সিজেনে কয়টা? 8টা প্রোটন। নাইট্রোজেনে কয়টা? 7টা প্রোটন। ম্যাগনেসিয়ামে কয়টা? 12টা প্রোটন। এখন তুমি বলো তো ভাইয়া, 12টা প্রোটন 10টা ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, সব থেকে বেশি ডমিনেটিং কি এই না? প্রোটন ডমিনেটিং সব থেকে বেশি হচ্ছে কোথায়? ম্যাগনেসিয়ামে না? তার মানে প্রোটন ডমিনেট করলে সে হবে ছোট, এ হবে হচ্ছে সব থেকে ছোট। সব থেকে বেশি ইলেকট্রন ডমিনেট করতেছে কোথায়? N3 মাইনাসে না? তারপরে কি O2 মাইনাসে না? ইলেকট্রন ডমিনেট করতেছে। দ্যাটস ওয়াই শেপটা যদি আমরা চিন্তা করি তাহলে N3 মাইনাস এ হবে হচ্ছে সব থেকে বড়, তারপরে হবে হচ্ছে O2 মাইনাস এ, তারপরে হবে হচ্ছে আমাদের নিয়ন, যেখানে আমাদের দুইটাই সমান সমান 10টা প্রোটন 10টা ইলেকট্রন, তারপরে হবে হচ্ছে সোডিয়াম প্লাস, তারপরে হবে হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস। এই হবে না হিসাবটা? আকারের দিক থেকে হবে হচ্ছে এই হিসাব। কথা কি ক্লিয়ার? নেই কোনো ভেজাল আছে? এবার বাকিটা নিজের প্র্যাকটিস। ওকে, আশা করি ডান, বুঝতে পারছো? ডান। এখানে হিসাবটা হচ্ছে ক্যাটায়নটা তুমি বুঝছো। অ্যানায়নের ক্ষেত্রে যদি আমি আর একবার খালি রিপিট করি, যদিও অংশটা তুমি আর একবার ঘুরে দেখলেও হবে। প্রথমে ছিল 17টা প্রোটন 17টা ইলেকট্রন, আকর্ষণ বল আছে, অবশ্যই আছে। ক্লোরাইড আয়নে 17টা প্রোটন 18টা ইলেকট্রন হয়ে গেছে। অনেকেই সিম্পলি বলতে পারে যে ভাই যেহেতু চার্জের সংখ্যা বাড়ছে তার মানে কেন্দ্র থেকে তো আকর্ষণ বল যেটা ছিল সেটা তো আরো বাড়ছে। বাড়ছে, আকর্ষণ বল বাড়ছে, কিন্তু তার থেকে বেশি যে জিনিসটা বাড়ছে সেটা হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে আর একটা এক্সট্রা ইলেকট্রন ঢোকার কারণে। ওটা তো সেম চার্জ আছে, সর্ববহিষ্ঠ শক্তি স্তরে চার্জ কি নেগেটিভ চার্জ ইলেকট্রন, 8টা ইলেকট্রন যুক্ত হয়েছে এখন। তাহলে আগের তুলনায় ওরা একে অপরকে কি আরো বেশি বিকর্ষণ করবে না? আগের তুলনায় ইলেকট্রনগুলো একে অপরকে বিকর্ষণ করে আরো দূরে জায়গা নিয়ে থাকে, আরো দূরে জায়গা নিয়ে থাকে, বুঝছো? দ্যাটস ওয়াই ক্লোরাইড আয়নটা বড় হয়ে যায়। এজন্য এখানে একটা টিকা বলা হয়েছে যে মোলের তুলনায় তার ক্যাটায়ন ছোট হয় আর অ্যানায়নের আকারটা হয় হচ্ছে বড়। ডান। এরপরে আমরা চলে যাব আয়নীকরণ শক্তিতে বা আয়নীকরণ বিভবে। এদের সংজ্ঞাটা খুব জরুরি। আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব এই জিনিসপাতিগুলোর সংজ্ঞায়নটা খুব জরুরি। আয়নীকরণ শক্তি নিয়ে যদি আমি প্রথমে আসি তাহলে সংজ্ঞাটা করবো এমন অবস্থায় যে কোনো একটা মৌলের, মানে প্রথমে আগে উদাহরণটা লিখো, উদাহরণ লিখো। সোডিয়াম দিয়ে আমরা আয়নীকরণ শক্তি বুঝাচ্ছি, হ্যাঁ? তাহলে সোডিয়াম কোনো একটা মৌল গ্যাসীয় অবস্থায়, গ্যাসীয় অবস্থায়, যে দেখো গ্যাসীয় অবস্থা দিয়ে দিছি, গ্যাসীয় অবস্থায় সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন, কোনো একটা মৌলের গ্যাসীয় অবস্থায় সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন অপসারণ করতে, একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন আমরা অপসারণ করতেছি, একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ, একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন অপসারণ করে বা ত্যাগ করে, যেহেতু মাইনাস দিয়ে বুঝাচ্ছি, ত্যাগ করে ওই মৌলকে তার একক ধনাত্মক আধানে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। তা আমি যেখানে বলতেছি শক্তির প্রয়োজন হয়, মানে শক্তি তুমি দিতেছো না বিক্রিয়াতে, তুমি যদি বিক্রিয়াতে শক্তি দাও তার মানে তো বিক্রিয়াটা তাপহারী বিক্রিয়া। তো বিক্রিয়া যদি তাপহারী হয়ে যায় তাহলে এখানে ডেল এইচ এর ভ্যালুটা কি হয় বলো তো? পজিটিভ হয়, পজিটিভ ভ্যালু হয়। যে পরিমাণ শক্তির প্রয়োজন তাকেই বলা হয় ওই মৌলের প্রথম আয়নীকরণ শক্তি, যেহেতু এটা একটা ইলেকট্রন মাত্র আমরা ত্যাগ করাইছি। এই যে এই সংজ্ঞায়নের সাথে সাথে তুমি যদি আসলে এটাকে পড়ো আরামসে তোমার সংজ্ঞাটাও মনে থাকবে, যেটা তোমার SQ বা 2 মার্ক অথবা একটা খ নাম্বার কোশ্চেনের উত্তর হবে, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার এটার কনসেপ্টও ক্লিয়ার থাকবে। আমি কি বললাম? কোন একটা মৌলের সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে গ্যাসীয় অবস্থায় কোন একটা মৌলের, দেখো গ্যাসীয় অবস্থায় কোন একটা মৌলের 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল একক ধনাত্মক আয়নে পরিণত করতে, অর্থাৎ সর্ববহিষ্ঠ শক্তি স্তর থেকে একটি করে 1 মোল ইলেকট্রন অপসারণ করে তাকে একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় বা দরকার হয় তাকে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভব বলে। প্রথম আয়নীকরণ শক্তি বা প্রথম আয়নীকরণ বিভব মানে হচ্ছে চার্জ নিরপেক্ষ অবস্থা থেকে প্রথম যে ধনাত্মক আয়নে পরিণত করা, সেটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। যেমন দ্বিতীয় আয়নীকরণ শক্তি কাদের ক্ষেত্রে হবে? ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন ত্যাগ করা, প্রথমে তুমি ম্যাগনেসিয়াম প্লাস বানাও আসলে Mg প্লাস, হ্যাঁ, তারপরে আবার Mg প্লাস থেকে গ্যাসীয় অবস্থায় আবার ইলেকট্রন ত্যাগ করা Mg2 প্লাস বানাও। তাহলে এটা হচ্ছে তার দ্বিতীয় আয়নীকরণ শক্তি, বেসিক্যালি ইলেকট্রন ত্যাগ করা দ্বিতীয় আয়নীকরণ শক্তি, উপরেরটা হচ্ছে প্রথম আয়নীকরণ শক্তি। ক্লিয়ার? এখানে এটা বলা হয়েছে, হ্যাঁ, আয়ন সৃষ্টি করার জন্য প্রয়োজনীয় শক্তি, সেটাকে সংশ্লিষ্ট মৌলের আয়নীকরণ শক্তির কথা বলা হয়। এন্ড আয়নীকরণ শক্তির যে হ্রাস বৃদ্ধির হিসাবটা সেটা আমি কিভাবে বললাম? কোন একটা পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে আসলে হ্রাস পাবে। ধরো কিভাবে এটা ঘটে মেইনলি, এই যে এখানে চলো একটা উদাহরণ দেখে নেওয়া যাক। এই যে উদাহরণ দেখে নিচ্ছি, আয়নীকরণ শক্তি তাপহারী প্রক্রিয়া, এখানেও যাচ্ছি আমি, আয়নীকরণ শক্তি কেন তাপহারী প্রক্রিয়া ওটার কথা তো আমি বলবই বললাম। ওকে,
তারপরে ইলেকট্রন শক্তি আসতেছে এইখানে, আয়নীকরণ শক্তির দেখো একই পর্যায়ের মৌলের ক্ষেত্রে বলছে, একই শ্রেণীর মৌলের ক্ষেত্রে বলতেছে, আমি এগুলা নিজে ব্যাখ্যা করে দিচ্ছি, তারপরে তোমার আশা করি হয়ে যাবে। তারপরে যে ব্যতিক্রমের কথা বলছে ওইটাই এখানে দেখানো আছে। তারপর আমরা ইলেকট্রন আসক্তির ভিতরে যাব। ওকে, ইলেকট্রন আসক্তিতে মাত্র একটা ব্যতিক্রম আছে, বাট আয়নীকরণ শক্তিতে 4টা ব্যতিক্রম অন্তত আমাদেরকে পড়তে হবে। ওকে, ফার্স্ট অফ অল যে জিনিসটা, আয়নীকরণ শক্তি কেন তাপহারী প্রক্রিয়া। দেখো হ্যাঁ, যখন তুমি ম্যাগনেসিয়াম একটা অবস্থায় আছে, এটাকে তুমি ম্যাগনেসিয়াম ধাতুতে পরিণত, মানে ধাতু থেকে তাকে আয়নে পরিণত করতেছো, তো ও থেকে ইলেকট্রন তুমি ত্যাগ করাবা, হ্যাঁ, অর্থাৎ যেই পরিমাণ শক্তি পাওয়ার পরে ও একটা ইলেকট্রন ত্যাগ করবে, মানে কিছু পরিমাণ শক্তি ওর দরকার, শক্তি যদি ওর দরকার, তো ও তো বিক্রিয়া করে শক্তি উৎপাদন করতেছে না, তুমি ওকে শক্তি দিচ্ছ বলে ও বিক্রিয়াটা তৈরি করতেছে বা একটা ইলেকট্রন ত্যাগ করতেছে বা 2টা ইলেকট্রন ত্যাগ করতেছে। দ্যাটস ওয়াই তোমাকে যখন শক্তি দিতে হচ্ছে, তখন এই বিক্রিয়াটার প্রকারভেদ কিভাবে যায়, তাপহারী প্রক্রিয়ার ভিতরে যায়। তাপ উৎপাদী হলে ও বিক্রিয়া করে তোমাকে শক্তি দিত। যেমন ইলেকট্রন আসক্তি একটা হচ্ছে তাপ উৎপাদী প্রসেস, ওখানে যেতে পারবা তুমি। দেখো তাপহারী প্রক্রিয়া, তাপ শোষিত হয়। ইতিমধ্যে পারমাণবিক আকারের সাথে পরিচিত হয়েছো, পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পারমাণবিক আকার কমে, তাই ব্যাসার্ধ কমে যায়, ফলে ইলেকট্রন কক্ষপথে সরাতে অধিক শক্তির প্রয়োজন হয়। হ্যাঁ, একই পর্যায়ে বাম থেকে ডানে যখন তুমি যাচ্ছ, ধরো আমি সিম্পলি বলি সোডিয়ামের প্রথমে 2টা ইলেকট্রন, পরে হচ্ছে 8টা ইলেকট্রন, 10টা, সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন। ম্যাগনেসিয়ামের কথাটা যদি তুমি চিন্তা করো, প্রথমে 2টা ইলেকট্রন, পরে হচ্ছে 8টা ইলেকট্রন, তারপরে শক্তি স্তরে 2টা ইলেকট্রন। এখানে ছিল একটা ইলেকট্রন, ওখানে 2টা ইলেকট্রন, এর আকারটা আরো কমে গেছে না? এর আকারটা যদি কমে যায়, তার মানে এর কেন্দ্র থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের উপর যে দূরত্বটা সেটা কমে গেছে। সেটা কমে গেলে এখানে যে আকর্ষণ বল কি বেশি না? আকর্ষণ বল বেশি হলে এখান থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করতে অবশ্যই বেশি শক্তি লাগবে না? বেশি শক্তি লাগবে। সিম্পলি কেন্দ্র এবং এর মধ্যে দূরত্ব যত কম হবে, আকর্ষণ বলের পরিমাণ বেশি হবে, সিম্পল কুলম্বের সূত্র যেটা। তো আকর্ষণ বল যদি বেশি হয়, তখন এখান থেকে একটা ইলেকট্রনকে ত্যাগ করাতে অবশ্যই বেশি শক্তির প্রয়োজন হবে। কিন্তু সোডিয়ামের তো আকারটা বড়, তার মানে এখানকার দূরত্বটা বেশি, তার মানে অবশ্যই যদি আমরা তুলনা করি অন্তত কার সাথে, ম্যাগনেসিয়ামের সাথে, তার মানে এখানে যেহেতু দূরত্বটা বেশি, এখান থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করানো বেশি সহজ হবে। কার তুলনায়? ম্যাগনেসিয়ামের তুলনায় অ্যাটলিস্ট। কথা বোঝা গেছে? এই হচ্ছে এখানকার হিসাব। কিন্তু এই হিসাবের মধ্যে কিছুটা অসঙ্গতি আছে, সেই অসঙ্গতি আমি যাচ্ছি এরপরে। বাট ইন কেস এটার পরে তুমি যদি এখন আমি পটাশিয়ামেরটা ধরি, পটাশিয়ামেরটার অবস্থা কি বলতো? প্রথমে দুইটা দিলাম, পরে 8টা, 10টা হলো, পরেরটা কি, পরে আবার 8টা, 18টা হইলো, তারপরে কে, আর সর্ববহিষ্ঠ শক্তি স্তর 4 নম্বর শক্তি স্তরে একটা, 19টা। তাহলে এখানে দেখো তো ভাইয়া, কেন্দ্র থেকে আকারটা আরো বেশি না? সোডিয়ামের পরে তো হচ্ছে তার নিচ বরাবরই তো হচ্ছে পটাশিয়াম, আকারটা আরো বেশি না? তার মানে কি, আকর্ষণ বল আরো কম। আকর্ষণ বল কি কম? আকর্ষণ বল কম হলে কি সহজে এখান থেকে ইলেকট্রনটাকে ত্যাগ করে নিয়ে আসা যাবে? যাবে না? অবশ্যই যাবে। দ্যাটস ওয়াই যখন তুমি উপর থেকে নিচে নামতেছো, যেটা এখানে বলা হচ্ছে যে একই শ্রেণীর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে নিউক্লিয়াস হতে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের আকারটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আকারটা বৃদ্ধি পারলে আকর্ষণ বল সেখানে কম, ওখান থেকে সহজে একটা ইলেকট্রনকে মুক্ত করা যায়, তাই ওখানে শক্তি কম লাগবে। দ্যাটস ওয়াই আয়নীকরণ শক্তির মানটা হচ্ছে কম। এখন আয়নীকরণ শক্তির মান যার যত কম, সেটাকে সহজে বিক্রিয়াতে খাটানো যাবে না? অল্প শক্তি দিলেই ও অ্যাক্টিভ হয়ে গেল। ধরো লিথিয়ামের আয়নীকরণ শক্তির মানটা হচ্ছে মনে করে নাও 749 কিলো জুল পার মোল, আর সোডিয়ামেরটা হচ্ছে মনে করো 485 কিলো জুল পার মোল। তো তুমি লিথিয়ামকে লিথিয়াম প্লাস আয়নে পরিণত করতে তোমার 749 কিলো জুল শক্তি দেওয়া লাগবে, সেখানে 485 কিলো জুল শক্তিতেই তো সোডিয়াম অলরেডি সোডিয়াম প্লাস হয়ে গেছে, যে কারোর সাথে বিক্রিয়া করে বসছে। তার মানে কে বেশি অ্যাক্টিভ? যার আয়নীকরণ শক্তির মান যত কম, হ্যাঁ, যার আয়নীকরণ শক্তির মান যত কম সেটা তত বেশি অ্যাক্টিভ একটা মৌল। ক্লিয়ার? তো পারমাণবিক ব্যাসার্ধের সাথে কিভাবে এটা সম্পর্কিত হচ্ছে বুঝতে পারা গেছে? কেন্দ্র থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের দূরত্ব যত বেশি হবে, আকর্ষণ বল তত কম হবে। আকর্ষণ বল যত কম হবে, তত দ্রুত সেখান থেকে একটা ইলেকট্রনকে সরানো যাবে, কম শক্তি দিয়ে ইলেকট্রনকে সরানো যাবে। দ্যাটস ওয়াই তার আয়নীকরণ শক্তির মানটা হবে কম, ওই মৌলটা হবে তত বেশি সক্রিয়। আর যখন একটা পর্যায় থেকে বাম থেকে ডানে যাচ্ছি, তখন বেসিক্যালি প্রতি ঘর পরপর আকারটা কমে যাচ্ছে, মানে আকর্ষণ বলটা বেড়ে যাচ্ছে। আকর্ষণ বলটা বেড়ে গেলে ওখান থেকে একটা ইলেকট্রনকে সরানো আরো বেশি কঠিন। কিন্তু এখানে কিছু কাহিনী আছে। সে কাহিনীগুলা কি, এই যে এখানে বলে দিয়েছে, ওটা আমি বলে দিয়েছি অলরেডি তোমাকে। এখানে কিছু কাহিনী আছে। কাহিনী হচ্ছে কিছু ব্যতিক্রম, ইলেকট্রন বিন্যাসের উপরেও নির্ভরশীল। যেমন আমি তোমাকে কিছু জোড়ার কথা বলি, বেরিলিয়াম আর বোরন। বেরিলিয়ামের পরেই কিন্তু বোরন, একই পর্যায়ে, তাহলে সেই হিসাবে হওয়া উচিত হচ্ছে এইটা আয়নীকরণ শক্তির মান, বাট এটা আসলে হয় না। এটা আসলে কি হয়? এইটা আসলে ভাই হয় না, এটা হয় না। হয় হচ্ছে কোনটা জানো? এক্স্যাক্ট এটার উল্টা হয় হচ্ছে এরকম, বেরিলিয়ামেরই আয়নীকরণ শক্তির মানটা বেশি হয় বোরনের থেকে। ঠিক একই রকম নাইট্রোজেনের পরে হচ্ছে অক্সিজেন, তাহলে হওয়া উচিত আসলে কি
হওয়া উচিত আসলে এরকম, অক্সিজেনের আয়নীকরণ শক্তির মানটা বেশি হওয়া উচিত, বাট এটাও হয় না। কেন? কারণ ইলেকট্রন বিন্যাসে পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালগুলো বেশি স্থিতিশীল। এখানে যে ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা ঘটে নাইট্রোজেনেরই আয়নীকরণ শক্তির মানটা বেশি হয়ে যায় কার থেকে? অক্সিজেনের থেকে। কিভাবে? যেটা আমি তোমাকে দেখাই, এই যে বেরিলিয়ামেরটা দেখো, বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে 1:2:2, দেখো 2:2 পরিপূর্ণ থাকতেছে। তো এই যে পরিপূর্ণ অরবিটাল থেকে একটা ইলেকট্রনকে ভেঙে সরানোটা খুব কঠিন, রাদার দ্যান একটা অরবিটালে ইলেকট্রন অলরেডি একটা সিঙ্গেল অবস্থায় আছে, ওকে সহজেই সরানো যায়। তাহলে বেরিলিয়াম আর বোরনে হওয়া উচিত ছিল, ভালো করে বুঝো, হওয়া উচিত ছিল বোরনের বেশি, যেহেতু বোরন পরে, কারণ আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা হ্রাস পায়। বোরনের কম, বোরনের আয়নীকরণ শক্তি বেরিলিয়াম আর বোরনের ভিতরে আয়নীকরণ শক্তি মানে আকারটা হ্রাস পাচ্ছে, আয়নীকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা। বোরনের আয়নীকরণ শক্তির মানটা বেশি হওয়ার কথা, বাট এটা হয় না, বেরিলিয়ামেরই হয়। কারণ কি? বেরিলিয়ামে সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা পরিপূর্ণ থাকে। ঠিক একই রকম ভাবে নাইট্রোজেন আর অক্সিজেনের হিসাবটা যদি তুমি করো, নাইট্রোজেন হচ্ছে 7, 1:2:2, 2p3, এই যে অর্ধপূর্ণ অরবিটালটা বেশি স্থিতিশীল হয়, রাদার দ্যান অক্সিজেনের 8, 1:2:2, 2p4। 2p4 এ তো এটা অর্ধপূর্ণ না, এটা তো হচ্ছে আংশিক পূর্ণ, পরিপূর্ণও না। আংশিক পূর্ণ থেকে একটা ইলেকট্রনকে সহজেই সরানো যায়। বুঝতেছো জিনিসটা? এরকম ঠিক এই একটা ঘটনার কারণে এক্স্যাক্ট এই পরের মৌলগুলোরও সেম রিজনে এই কাজটা উল্টা হয়। এই মৌলের নিচের মৌল একেবারে বেরিলিয়ামের নিচে আছে ভাই ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মানটা বেশি হয় কার থেকে? অ্যালুমিনিয়ামের থেকে। বাট হওয়া উচিত ছিল উল্টা। ঠিক একই রকম ভাবে নাইট্রোজেন আর ফসফরাসের নিচ বরাবর আছে হচ্ছে যে নাইট্রোজেন আর অক্সিজেনের নিচ বরাবর আছে হচ্ছে ফসফরাস আর সালফার। হওয়া উচিত ছিল সালফারের বেশি, উপরে হওয়া উচিত ছিল অক্সিজেনের বেশি, কিন্তু পরিপূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটালের যে অবস্থাটা, সে অবস্থার উপর ভিত্তি করে এই চারটা জোড়ার ভিতরে বা এই চারটা যুগলের ভিতরে এই যে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাওয়ার যে নিয়মটা, একই পর্যায়ে বরাবর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মানটা বাড়বে, এটা উল্টা হয়। কোনটা? এই চারটা যুগলে। এটা হচ্ছে পর্যায়ে 2 নম্বরে, এটা হচ্ছে পর্যায়ে 3-এ। 3 নম্বর পর্যায়ে এই দুইটা যুগল, 2 নম্বর পর্যায়ের এই দুইটা যুগল। মনে রাখবো কিসের কারণে এটা হয়? ইলেকট্রন বিন্যাসের কারণে। দেখো এখানে যে জিনিসটা ব্যাখ্যা করছে, সাধারণত একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি বাড়ে, কারণ আকার ছোট হয়ে যায়। আকার ছোট হলে কেন্দ্র থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরের উপরে আকর্ষণ বলটা বেশি হয়, এটা আমরা সাধারণত হয় জানি। তবে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর আয়নীকরণ শক্তি নির্ভর করে। অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসে বেশি শক্তি প্রয়োজন হয় ইলেকট্রনটাকে সরানোর জন্য। অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে কিছু ব্যতিক্রম হয়। বোরন ও বেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ: অধিক পরিপূর্ণ, অধিক স্থিতিশীল, দ্যাটস ওয়াই এখান থেকে একটা ইলেকট্রনকে সরানো কঠিন হয়। ওকে, এখান থেকে একটা ইলেকট্রনকে সহজে সরানো যায়। ঠিক একই রকম ভাবে আরেকটা যদি এই যে বলতেছে নাইট্রোজেন আর অক্সিজেনের ক্ষেত্রে, যে দেখো অর্ধপূর্ণ, এটা বেশি স্থিতিশীল, অতি স্থিতিশীল, বেশি স্থিতিশীল বা বলতে পারো অতি স্থিতিশীল। আর এটা কি? আংশিক পূর্ণ, এটা কম স্থিতিশীল। ক্লিয়ার হয়েছে কথাটা? এটাই বলা হয়েছে। পূর্ণ এবং অর্ধপূর্ণ অরবিটাল সমূহ অধিক স্থিতিশীল হয়। বেরিলিয়ামের প্রথম আয়নীকরণ শক্তি স্বাভাবিক অপেক্ষা বেশি, পর্যায়ভিত্তিক ও আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে বাড়ে এবং অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাসের কারণে ব্যতিক্রম হয়। অক্সিজেন ও নাইট্রোজেনের ক্ষেত্রে এটা নিম্নরূপ। এর সাথে সাথে সেম ব্যাখ্যা দিয়ে তুমি করবা হচ্ছে কে? ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম। হওয়া উচিত ছিল অ্যালুমিনিয়ামের বেশি, বাট হয় হচ্ছে ম্যাগনেসিয়ামের বেশি। একই রকম নাইট্রোজেন আর ফসফরাসের ভিতরে ফসফরাস এবং সালফার, হওয়া উচিত ছিল সালফারের বেশি, বাট অর্ধপূর্ণ অরবিটালের জন্য হয় হচ্ছে কার বেশি? ফসফরাসের বেশি। কথা কি বোঝা গেছে? কথা কি ক্লিয়ার, নাকি কোনো ভেজাল আছে? কোনো ভেজাল থাকার কথা না, কথা ক্লিয়ার থাকার কথা। ডান? ওকে। এরপরে আমরা যাব হচ্ছে ইলেকট্রন আসক্তির ভিতরে, তারপর আমরা তড়িৎ ঋণাত্মকতা পড়বো, তাহলে আমাদের জন্য ডান। ইলেকট্রন আসক্তির হিসাবটা হচ্ছে এক্স্যাক্ট তুমি যেটা পড়লা হচ্ছে আয়নীকরণ শক্তিতে সংজ্ঞায়নে, এটা এখানে উল্টা উল্টা হবে। এখানে ইলেকট্রনটা গ্রহণ করবে কোনো একটা মৌলের তার গ্যাসীয় অবস্থায় সর্ববহিষ্ঠ শক্তি স্তরে, দেখো গ্যাসীয় অবস্থায় একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন যুক্ত করে তাকে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকেই আমরা বলি হচ্ছে, যে পরিমাণ শক্তির প্রয়োজন না হয় না, যে পরিমাণ শক্তি বিকিরণ হয় এখানে, মানে এখানে শক্তি বের হয়। ইলেকট্রন প্রবেশ করার পরে ডেল এইচ এর মানটা হয় হচ্ছে নেগেটিভ, শক্তি বের হয়, শক্তি বিকিরণ হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রন আসক্তি। বুঝছো? আচ্ছা, এই শক্তিটা বের হওয়ার কারণ কি, এটা তুমি যখন পরবর্তীতে ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যে ফিজিক্সের একটা চ্যাপ্টার পড়বা, সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, ওখানে ভরতুরির একটা টপিক আছে, ওটা পড়লে তোমার এটা ক্লিয়ার হবে। যখন প্রথমত এই যে এই পরমাণুটা গঠিত হয়েছিল,
ক্লোরিন লেসে, তখন 17টা ইলেকট্রন, 17টা প্রোটন, তারপরে হচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যক নিউট্রন যুক্ত হওয়ার কারণে একটা সার্টেন অ্যামাউন্টের শক্তি এর ভিতরে অলরেডি স্ট্যাবলিশড। যখন একটা ইলেকট্রন এক্সট্রা করে ঢুকতেছে শক্তির নিত্যতা অনুযায়ী অবশ্যই একটা সার্টেন অ্যামাউন্টের শক্তি এখান থেকে বের হয়ে যেতে হবে, দ্যাটস ওয়াই ওই শক্তিটা নির্গত হয়। বুঝা গেছে? খুব শর্টে বললাম, আপাতত মাথায় ঢুকুক না ঢুকুক মাথায় রাখবা, যখন তুমি একজনকে বিক্রিয়া করাতে চাচ্ছ ইলেকট্রন ত্যাগ করা, তখন তোমাকে শক্তি দিতে হচ্ছে, যখন কোথাও এসে ইলেকট্রন ঢুকতেছে তখন সেখান থেকে শক্তি বের হবে। ক্লিয়ার? ওকে, তো এখন ক্লোরিন তো আর এভাবে থাকে না, ক্লোরিন থাকে কি দ্বিআণবিক হিসেবে, তাহলে তুমি যখন এখানে হাফ দিবা তাহলে তোমার ইলেকট্রন বিন্যাসটা মানে ইটা আর কি ফিল আপ হচ্ছে, তোমার তখন হচ্ছে যে জিনিসটা ফিল আপ হচ্ছে ক্লোরিন Cl2। ওকে, এবার তোমার তাহলে ঠিক হচ্ছে ক্লোরাইড আয়ন। তাহলে আমরা এখানে কি বললাম, কোনো একটা পরমাণু, একক বিচ্ছিন্ন পরমাণু গ্যাসীয় অবস্থায় সর্ববহিত শক্তি স্তরে একটি করে 1 মোল পরিমাণ ইলেকট্রন যুক্ত করে তাকে একক ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি ওই মৌল থেকে নির্গত হয় তাকে আমরা বলি ওই মৌলের ইলেকট্রন আসক্তি। ওকে, ইলেকট্রন আসক্তিটা নরমালি কি হয়, নেগেটিভ হয় বা তাপ উৎপাদী প্রসেস হয়, তাপ উৎপাদী প্রসেস। কিন্তু এটা কি বলতো, প্রথম ইলেকট্রন আসক্তি না, তাপ উৎপাদী। আবার দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা সব দেখা যায় সব সময় হচ্ছে তাপহারী প্রক্রিয়া হয় দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা। কেন? এটা একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং এই কোশ্চেনটা তোমার এসকিউ বা খ নাম্বারে চলে আসছে ইফ কোশ্চেন ইজ একটু ক্রিটিক্যাল বা টাফ। হ্যাঁ, দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা এটা লিখে রাখো, দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কেন, ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি যেটা সেটা কেন তাপহারী হয় বা হচ্ছে ধনাত্মক হয়, তাপহারী। যেমন এটার উদাহরণটা আমি সিম্পলি বুঝাই দিই তাহলে তুমি বুঝবা। লেটস সে অক্সিজেন O2 মাইনাস, তাহলে ও গ্যাস, ও তো একটা ইলেকট্রনকে গ্রহণ করে কিসে পরিণত হবে, ও মাইনাসে পরিণত হবে। একটা ইলেকট্রন গ্রহণ করছে এখানে, এটা আমরা ভেঙে দিছি, তাহলে এটা যেটাতে পরিণত হচ্ছে এটাকে আমরা বলতেছি কি, ডেল এইচ এর মানটা হচ্ছে এখানে নেগেটিভ। এখন এই যখন দ্বিতীয় ইলেকট্রন আসক্তিতে যাচ্ছে ও মাইনাস, ও আরেকটা ইলেকট্রনকে গ্রহণ করতেছে, তখন সেটা কি হচ্ছে O2 মাইনাস গ্যাসীয় অবস্থায় যাচ্ছে এবং এই ডেল এইচ এর মানটা হয়ে যাচ্ছে এখানে কি পজিটিভ, এটা তাপহারী হয়ে যাচ্ছে। এই যে দেখো যেটা বললাম যে দ্বিতীয় ইলেকট্রন আসক্তিটা কি হচ্ছে, তাপহারী প্রসেস হয়ে যাচ্ছে। কেন? ওয়াই? কারণ দেখো একটা জিনিস খুবই সিম্পল এবং সহজভাবে উত্থাপন করতে পারবা। এ অলরেডি একটা নেগেটিভ চার্জ, এর ভিতরে তুমি ইলেকট্রন বা আরেকটা ঋণাত্মক চার্জকে ঢুকাচ্ছ, একটা নেগেটিভ চার্জ তার ভিতরে ইলেকট্রন বা আরেকটা নেগেটিভ চার্জকে ঢুকাচ্ছ, তার মানে সে তো কি একটা নেগেটিভ তো বিকর্ষণ করার কথা, বাট স্টিল যখন তুমি ঢুকাচ্ছ তখন তোমাকে বাইরে থেকে শক্তি প্রদান করতে হবে না? নেগেটিভকে একা একা যুক্ত হয়ে যাবে নাকি? কখনো না। অলরেডি একটা নেগেটিভ আয়নের সাথে আর একটা নেগেটিভ চার্জকে তুমি প্রবেশ করাতে চাচ্ছ, তখন তোমাকে বাইরে থেকে শক্তি প্রদান করতে হয়, দ্যাটস ওয়াই এটা হয়ে যায় হচ্ছে তাপহারী প্রসেস। যখন তুমি শক্তি দিচ্ছ তখন এখান থেকে তো তুমি শক্তি পাচ্ছ না। ক্লিয়ার? ওকে, এই কথাই বলা হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তির। ইলেকট্রন আসক্তির ভিতরে ইলেকট্রন আসক্তির ক্রমটা কোথাও ব্যতিক্রম না, আনলেস এটা হচ্ছে হ্যালোজেন। হ্যালোজেনে শুধুমাত্র ইলেকট্রন আসক্তির ক্রমটা একটু ব্যতিক্রম হয়, কারণটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটাও তোমার কোশ্চেনে চলে আসছে হয়তোবা, এমসিকিউতে চলে আসবে সিরিয়ালটা ডিরেক্ট, অথবা যদি ব্যাখ্যা করতে দেয় তাহলে এসকিউ বা কোনো একটা খ নাম্বারে বা গ নাম্বারে আসতে পারে, 3 মার্কের মতন আসার মতন এটা কোশ্চেন। এখানে গুরুত্বপূর্ণ যে ইনফরমেশনটা বলতে হয় সেটা আগে দেখে নাও। ইলেকট্রন আসক্তি একটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ নির্গত হয়। ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে প্রথম মোল পরমাণু প্রতিটি একক ঋণাত্মক চার্জ বিশিষ্ট 1 মোল আয়নের উৎপত্তি ঘটে। ডান। 1 মোল চার্জ নিরপেক্ষ পরমাণুকে 1 মোল একক ঋণাত্মক চার্জে পরিণত করতে যে শক্তির পরিবর্তন হয় সেটাকেই বলা হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন আসক্তির ব্যতিক্রম একটা মাত্র ক্রম দেওয়া আছে, মানে ইলেকট্রন আসক্তিটা আমরা কি বলছি, যে বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির পরিমাণটা বাড়বে, যার ইলেকট্রন আসক্তি যত বেশি সে তত বেশি সক্রিয়। আয়নীকরণ শক্তির ক্ষেত্রে ছিল যার আয়নীকরণ শক্তি যত কম সে তত বেশি সক্রিয়। তাহলে আমি এখানে যদি পুরোটাই লিখে ফেলি, যার আয়নীকরণ শক্তি যত কম এবং ইলেকট্রন আসক্তি যত বেশি, আসক্তি যত বেশি সে তত সক্রিয়। যার আয়নীকরণ শক্তির মান যত কম এবং ইলেকট্রন আসক্তি যত বেশি সে তত বেশি সক্রিয়। ডান, এটা বলে দিলাম। ওকে, তো আমরা জানি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মানটা কি পাবে, বৃদ্ধি পাবে, উপর থেকে নিচে আসলে হ্রাস পাবে। তাহলে উপর থেকে নিচে আসলে যদি হ্রাস পাবে তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এর ভিতরে সিরিয়ালটা কেমন হওয়ার কথা ছিল, হ্রাস পাবে যেহেতু, তার মানে এমন হওয়ার কথা ছিল। বাট এই যে প্রথম দুইটাতে একটু উল্টায়া যায়, ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান হয় হচ্ছে সব থেকে বেশি ফ্লোরিনের তুলনায়, বাদ বাকিটা ঠিক থাকে। ওয়াই দো, কেন? এটাই আসে হচ্ছে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যে কেন এরকমটা হয়। তো এইটা হওয়ার যে কারণটা সেটা আমাদেরকে একটু শিখতে হবে আসলে।
এটা হওয়ার কারণটা আমরা একটু শিখবো, চলো। কেন ফ্লোরিন না, ধরো তুমি ক্লোরিন এর ইলেকট্রন আসক্তির মান, ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি যাই বলো না কেন, ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিন এর থেকে বেশি হয়। তো এখানে মেইনলি দুইটা ফ্যাক্ট কাজ করে, আমি দুইটা ফ্যাক্টই তোমাকে হচ্ছে যে সুন্দর মতন বলে বোঝানোর চেষ্টা করতেছি। দেখো, আগে হচ্ছে আমাদেরকে জিনিসটা ড্র করতে হবে। হ্যাঁ, এটা লেটসে আমরা ফ্লোরিন ড্র করতে চাচ্ছি, তো দুইটা শক্তি স্তর দিলে ফ্লোরিন হয়ে যাবে। বাট ক্লোরিন ইন কেস আমরা যদি ড্র করতে চাই তাহলে আমাদেরকে আরেকটা শক্তি স্তর দিতে হবে। ব্রোমিন আর আয়োডিন এক্সট্রা করে ড্র করতে হবে না, ওটা আমরা বলে দিলেই ড্র হয়ে যাবে আশা করি। এটাকে আমরা হোয়াইট দিয়ে দিই, এটাকে আমরা হচ্ছে হোয়াইট দিয়ে দিই। ওকে, এটাকে আমরা হোয়াইট দিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে ভাই আমাদের ফ্লোরিন। ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস যদি করি 2, আর এখানে যাবে কয়টা বলো তো? এখানে যাবে হচ্ছে 7টা। ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম শক্তি স্তরে যাবে 2টা, পরের শক্তি স্তরে যাবে হচ্ছে 8টা, পরের শক্তি স্তরে যাবে হচ্ছে 7টা, তাই না? তৃতীয় শক্তি স্তরে 7টা। দেখো, এটা হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তর হচ্ছে 2, তার মানে এটা হচ্ছে অবশ্যই ছোট। এটা হচ্ছে সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে ওর থেকে কিছুটা বড়, ওর তুলনায় চিন্তা করতে গেলে বড়। 3 সর্ববহিষ্ঠ শক্তি স্তরটা। এখন আমি যদি বলি ঋণাত্মক চার্জ ঘনত্ব, ঋণাত্মক চার্জ ঘনত্ব মানে কি? যতটুকু জায়গা আছে বাই যতগুলা চার্জ আছে। তো চার্জ তো দুই জায়গাতেই 7টা করে আছে সর্বশেষ শক্তি স্তরে। সর্বশেষ শক্তি স্তরটা কার বড়? অবশ্যই ক্লোরিনের বড়। তাহলে বড় জায়গার ভিতরে যদি 7টা চার্জ থাকে তার মানে নিশ্চয়ই সেখানে ঋণাত্মক চার্জ ঘনত্বটা অবশ্যই কম। চার্জ ঘনত্ব কার ক্ষেত্রে বেশি? ঋণাত্মক চার্জ ঘনত্ব অবশ্যই ফ্লোরিনের বেশি। কার তুলনায়? ক্লোরিনের থেকে। একটা জিনিস ভালো করে বুঝো, ফ্লোরিনের বেশি কার তুলনায়? ক্লোরিনের থেকে। এখন আমাদের ইলেকট্রন আসক্তি মানে ছিল কি জিনিসটা আসলে ভাই? ইলেকট্রন আসক্তি মানে জিনিসটা ছিল কি? ইলেকট্রন আসক্তি মানে হচ্ছে একটা ইলেকট্রন এসে যুক্ত হবে, তাই না? একটা ইলেকট্রন এসে যুক্ত হবে। এখন দেখো, যখন এখানে চার্জ ঘনত্ব অনেক বেশি হয়ে গেছে, তখন এই ছোট্ট জায়গার ভিতরে একটা ইলেকট্রন এসে যুক্ত হতে চাইলে মানে এই যে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে যখন যুক্ত হতে চাইবে তখন ফ্লোরিন সেটাকে আকর্ষণ করার বদলে একটু বিকর্ষণ করে বসে। কিন্তু এখানে যেহেতু চার্জ ঘনত্বটা আমার অতটাও বেশি না, তাই খুব সহজেই এই ইলেকট্রনটা কি করতে পারে? সহজে প্রবেশ। এখন একটা কনসেপ্ট আসতে পারে, যদি তাই হয় ভাইয়া, তাহলে ভাইয়া আমাদের যে ব্রোমিন আছে ধরে নেন, ব্রোমিন তো আরো বড়, ব্রোমিন তো নিশ্চয়ই ক্লোরিনেরও বড়, তাহলে ওইখানে তার ইলেকট্রন আসক্তির মান তো হচ্ছে যে আরো বেশি হওয়ার কথা, কারণ ওখানে তো চার্জ ঘনত্ব আরো কম, ওখানে তো আরো দ্রুত প্রবেশ করবে। ইভেন তাহলে আয়োডিন, ও তো আরো বড়, তাহলে আপনার থিওরি অনুযায়ী আয়োডিন যে আরো বড়, যত মানে পুরোটা সিরিয়ালই তো উল্টে যাওয়ার কথা, তাই না? হ্যাঁ, তোমার কথাটা ঠিক। বাট এখানে যে আরেকটা, যে বললাম না চার্জ ঘনত্ব তো একটা ফ্যাক্টর, আরেকটা ফ্যাক্টর কি? একটা ইলেকট্রন যে প্রবেশ করতেছে ওকে আকর্ষণ করতেছে কে আসলে বলো তো? অবশ্যই কি ওকে আকর্ষণ করতেছে আমাদের এই মানে কেন্দ্রে থাকা প্রোটনগুলা না? অবশ্যই কেন্দ্রে থাকা প্রোটনগুলা। একটা ঋণাত্মক চার্জকে কে আকর্ষণ করবে? অবশ্যই কেন্দ্রে থাকা প্রোটন। বুঝছো? এই দুইজনের ক্ষেত্রে ডমিনেটিং ফ্যাক্টর হয়ে গেছে কে আসলে? আমাদের চার্জ ঘনত্ব। বাট যখনই আমি ক্লোরিন থেকে ব্রোমিনে শিফট করতে যাব পরের শক্তি স্তরে, তখন ওখানে চার্জ ঘনত্ব কম সেটা আমিও মানি, কিন্তু চার্জ ঘনত্ব কমাতে যে কেন্দ্র থেকে দূরত্ব এত বেশি পরিমাণে বাড়ছে, বুঝছো, যে ওখানে আকর্ষণই কমে যায়। একটা ইলেকট্রনকে যে আমি প্রবেশ করাবো, আকর্ষণই কমে গেছে। আয়োডিনে তো আরো আকর্ষণ কম, তাহলে তো আমার প্রবেশ করতে পারতেছে না। কথা কি ক্লিয়ার? বুঝছো জিনিসটা কি বলছি? আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে আমি যদি বলি ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে, তুমি এখন বলতে পারো ভাই ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে কেন এটা ইম্প্যাক্টফুল হলো না? কারণটা হচ্ছে দেখো, তুমি দেখো 2s 2p এরপরেই কিন্তু 3s 3p শুরু, বুঝছো? আকার অবশ্যই ক্লোরিনেরটা বড়, মানে ক্লোরিন কিছুটা হলেও কম আকর্ষণটা ফেস করে, বাট ফ্লোরিনের আসলে চার্জ ঘনত্ব এত বেশি থাকে এবং বিকর্ষণটা এত বেশি হয় যে বিকর্ষণটা এখানে মেইন ফ্যাক্টর চলে আসে আকর্ষণ করার চাইতে। কিন্তু জাস্ট ইন কেস আমি যখন 3 থেকে 4-এ আসবো ব্রোমিনে, তখন কিন্তু আমাকে 3d এর মতন বড় একটা অরবিটাল পার করতে হচ্ছে ভাইয়া। তার মানে তো এমনি আকারটা এত বেশি বড় হচ্ছে যে ওখানে চার্জ ঘনত্ব কম, বিকর্ষণ কম, কিন্তু
অ্যাটলিস্ট একটা ইলেকট্রনকে ঢুকানোর জন্য যে আকর্ষণটুকু মিনিমাম দরকার সেটুকুও কমে গেছে, বুঝছো? তাই ফ্লোরিন আর ক্লোরিনে মেইন ইম্প্যাক্টার ফ্যাক্টর কি ছিল আসলে? কেন্দ্র থেকে দূরত্বের ক্ষেত্রে ফ্লোরিন জিতবে, কিন্তু ফ্লোরিনের আকারটা এত ছোট যে ওখানে বিকর্ষণ বলটা অনেক বেশি হয়ে যায় চার্জ ঘনত্বের জন্য। দ্যাটস ওয়াই ক্লোরিন এখানে আমাদের মানে একেবারে বিজেতা এবং রাজ্য জয় করার মতন ভাবে জয় করে। আর যখন আমি 3 এর ক্ষেত্রে যে পার হতে যাচ্ছি তখন আমাকে 3D পার করতে হচ্ছে, একটা বড় অরবিটাল, নাহলে তো আমি 4 যেতে পারবো না। সেম টু সেম অবস্থা হচ্ছে যখন আমি হচ্ছে আয়োডিনে যাব, তখন আমাকে 4D 4F পার করতে হচ্ছে, সেটা তো আরো বড় হয়ে যাচ্ছে, ওখানে আকর্ষণ বলই প্রায় নাই। দ্যাটস ওয়াই সিরিয়ালটা জাস্ট এমনে প্রথম ওই দুইটার ক্ষেত্রে উল্টায়, আর অন্য ক্ষেত্রে উল্টায় না। এটা হয়ে যাচ্ছে আমাদের মেইন সিরিয়াল। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি। ডান? ওকে, ডান। এরপরে আমরা যাব হচ্ছে ইলেকট্রন আসক্তি। প্রথম ইলেকট্রন আসক্তি, দ্বিতীয় ইলেকট্রন আসক্তির কথা বলছে, এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি যে প্রথম ইলেকট্রন আসক্তি কেন হচ্ছে আমাদের তাপ উৎপাদী প্রসেস, এখানে ডেল এইচ এর মানটা হয় হচ্ছে নেগেটিভ। আর দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কেন হচ্ছে আমাদের এখানে ডেল এইচ এর মানটা কেন হয়ে যায় হচ্ছে পজিটিভ, বা তাপ হারি প্রসেস কেন হয়ে যায় সেটার আলোচনাটা আমরা করে ফেলছি এটা অলরেডি। এটা নিয়ে এখন কথাবার্তা বলার কিচ্ছু নাই, আমাদেরকে এখন আলোচনা করতে হবে একটু তড়িৎ ঋণাত্মকতা, এটা আলোচনা করে ইলেকট্রন নেগেটিভিটি, আর তারপরে ধাতব ধর্ম করে আমরা শেষ করব। ইলেকট্রন নেগেটিভিটি প্রথম নেগেটিভিটি, যে নেগেটিভিটি তুমি খুব সম্মানের সাথে পড়বা, তড়িৎ ঋণাত্মকতা। এছাড়া তুমি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তো নেগেটিভিটির কম কিছু জিনিসপাতি পড়ো না আসলে, তাই না? বলো। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? এটা বন্ধন পড়ার পরে আরো বেশি ক্লিয়ার হবে, নো ইস্যুজ, এখন একটু মনে রাখতে পারো। সেটা হচ্ছে সমযোজী বন্ধনে শেয়ারকৃত, সমযোজী বন্ধনে দুইটা ইলেকট্রন শেয়ার হয় একটা বন্ধনে, তো সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন কোনো একটা মৌল কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সেটাকে বলা হয় হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। কি বললাম আমি? সমযোজী বন্ধনে শেয়ারকৃত দুটি ইলেকট্রন কোন মৌল কর্তৃক নিজ দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এটাই হচ্ছে আমাদের কি তড়িৎ ঋণাত্মকতা। যেমন আমি একটা কমন উদাহরণ দেই, HCl, এখানে হাইড্রোজেন আর ক্লোরিন, এই বন্ধনটা এমন হওয়ার কথা, একটা ইলেকট্রন হাইড্রোজেন এর কাছে থাকার কথা এরকম, আর ক্লোরিনের কাছে ইলেকট্রন, এই শেয়ারটা হওয়ার কথা, বাট এটা বেসিক্যালি এরকম হয় না। হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন ঘনত্বটা টোটালটাই আসলে নিয়ে চলে যায় কে জানো? টোটালটাই নিয়ে চলে যায় হচ্ছে আমাদের ক্লোরিন। এই যে ইলেকট্রন ঘনত্বটা এরকম হয়ে যায়, এখানে পজিটিভ থাকে, দ্যাটস ওয়াই এখানে হাইড্রোজেনটা আংশিক ধনাত্মক, এটা আংশিক ঋণাত্মক সৃষ্টি হয়। এখন এটা আসলে কেন হয়? এটা ক্লোরিনই কেন টানলো, হাইড্রোজেন কেন টানলো না? তো এই তড়িৎ ঋণাত্মকতার একটা মাপকাঠির কি আছে বলতো? তড়িৎ ঋণাত্মকতার একটা মাপকাঠির আসলে স্কেল আছে, সেটা হচ্ছে পাউলি স্কেল দিয়ে মাপা হয়। যেমন রিক্টার স্কেল দিয়ে তুমি ভূমিকম্প মাপো, পিএইচ স্কেল মাপো হচ্ছে সরেনসনের স্কেল দিয়ে, ঠিক এরকম ভাবে পাউলি স্কেল দিয়ে তুমি তড়িৎ ঋণাত্মকতার জিনিসগুলোকে মাপো। এটা তুমি ভার্সিটিতে উঠে ইনশাল্লাহ দেখবা যে আসলে কিভাবে এই ভ্যালুগুলো বের করা হয়, বাট বেসিক কিছুর মান তোমাকে অন্তত জেনে রাখতে হবে। যেমন হাইড্রোজেন, এই তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1, তারপরে হচ্ছে কার্বন, এর তড়িৎ ঋণাত্মকতা মাঝামাঝি 2.5, অক্সিজেন সেকেন্ড তড়িৎ ঋণাত্মক মৌল 3.5 সব থেকে বেশি, নাইট্রোজেন এর তড়িৎ ঋণাত্মকতা থাকে ভাই 3.0, ফ্লোরিন সব থেকে তড়িৎ ঋণাত্মক মৌল 4.0, ক্লোরিন এটা হচ্ছে 3.0 নাইট্রোজেনের সমান, তারপরে ব্রোমিন 2.8, তারপরে আয়োডিন এটা হচ্ছে 2.7। এই তড়িৎ ঋণাত্মকতার এই মানগুলো মনে রাখলেই হয়েছে, আর কারো তোমার মান মনে রাখা লাগবে না আপাতত, এই ভ্যালুগুলো মনে রাখলেই এনাফ। ওকে, এই ভ্যালুগুলো মনে রাখলেই এনাফ। আচ্ছা, ডান। এখন এখান থেকে আর কি এক্সট্রা জিনিস জানতে হবে তোমাকে? আর জানা লাগবে না। এই যে সর্বাত্মক তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন, এটা জেনে রাখলা। সেকেন্ড সর্বাত্মক তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে অক্সিজেন, এটা জেনে রাখলা। ওকে, ক্লিয়ার? আচ্ছা, বাকিগুলা বন্ধনের সময় হচ্ছে যে পড়ো তাইলে হলো। আর তড়িৎ ঋণাত্মকতার যে বৈশিষ্ট্যটা, এটাতে কোনো নাই, কি বলে হচ্ছে যে তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা যদি আমরা বলি, তাহলে এই যে হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতার ক্রমটা হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটাই থাকে।
এখানে কোনো ব্যতিক্রম নাই, ফ্লোরিনের সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। এটার সাথে জাস্ট তুমি হচ্ছে এইখানকার মানে ইলেকট্রন আসক্তির ক্রমটা মিলাই ফেলো না, এটা বেশি ইম্পর্টেন্ট। এটাকে তুমি আলাদা করে স্টার দাও, বুঝছো? আলাদা করে স্টার দাও, স্টার দাও, স্টার দিয়ে দিলাম আমি আলাদা করে, এটা বেশি ইম্পর্টেন্ট। আর এখানকার তড়িৎ ঋণাত্মকতার ভ্যালুর ভিতরে কোনো প্রকার কোনো চেঞ্জ নাই। বাম থেকে ডানে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে, উপর থেকে নিচে আসলে হ্রাস পাবে গ্রুপে। ডান। এরপরে যার কথা বলতেছি আমরা, ধরনা হচ্ছে গলনাঙ্ক স্ফুরণাঙ্ক নিয়ে যদি একটু আলাপ আলোচনা করি। তো একটা পর্যায়ের গলনাঙ্ক স্ফুরণাঙ্ক ধাতব মৌলসমূহের বা ধাতব যৌগসমূহের গলনাঙ্ক স্ফুরণাঙ্ক বরাবরই বেশি হয় অধাতবের তুলনায়। বাম থেকে ডানে গেলে বাড়ে, উপর থেকে নিচে, মানে বাম থেকে ডানে গেলে কমবে গলনাঙ্ক স্ফুরণাঙ্ক, উপর থেকে নিচে আসলে বাড়বে, কারণ ধাতব ধর্ম বৃদ্ধি পায়। ধাতব ধর্মের কথা চিন্তা করো, বাম দিকে সব থেকে বেশি ধাতু, ডান দিকে অধাতু আছে, অপধাতু আছে, ধাতুও আছে কিছু মিক্স একেবারে নিচের দিকে। তো এটা না অনেকটা হচ্ছে যে চেঞ্জ হয়। এই যে যদি পর্যায় সারণী ধরো যে এরকম হয়, হ্যাঁ, পর্যায় সারণী যদি যে এরকম হয়, তাহলে এটা অনেকটা চেঞ্জ হয় হচ্ছে এইরকম ভাবে কর্নারিং করে। তুমি যত নিচে নামতে থাকবা তত তার ধাতব ধর্ম বেশি, কারণ আয়নীকরণ শক্তির মান কম। আয়নীকরণ শক্তির মান যার কম, সে দ্রুত ধাতু হিসেবে কাজ করতে পারে, ইলেকট্রন ত্যাগ করতে পারে। ঠিক আছে, এইরকম ভাবে অনেকটা কাজ করে। হ্যাঁ, ধাতব ধর্মটা। আবার অধাতব ধর্মটা এইরকম ভাবে উঠে, এইরকম ভাবে উঠে অধাতব ধর্ম। এদিকে সব থেকে কম, উপরের দিকে যত যেতে থাকবে তত হচ্ছে বেশি হতে থাকবে। অক্সাইডের প্রকৃতি যদি চিন্তা করো, ধাতুর অক্সাইডগুলো হয় হচ্ছে ক্ষারীয়, মানে এই যে এই শুরুর অংশের দিকের গুলো হবে হচ্ছে ক্ষারীয়, আর অধাতুর অক্সাইডগুলো হবে হচ্ছে অম্লীয়। এমন। ওকে, তার মানে বাম থেকে ডানে গেলে যত তুমি যেতে থাকবা অক্সাইডের প্রকৃতি ক্রমশ ক্ষারীয় থেকে অম্লীয় হওয়া শুরু করবে। মধ্যখানে কিছু পাবা যেটা উভধর্মী হবে, অম্ল এবং ক্ষার দুই রকমই আচরণ করবে। ক্লিয়ার? এই হচ্ছে তোমার মোরললেস ওভারঅল যাবতীয় কথাবার্তা। জারণ ধর্ম যদি চিন্তা করো, বাম থেকে ডানে যত যেতে থাকবা জারণ ধর্ম হ্রাস পাবে। ওকে, বিজারণ ধর্ম যদি চিন্তা করো তাহলে বৃদ্ধি পাবে। ডান। আর ইনশাল্লাহ বেশি তোমাকে লাগবে না। ক্লিয়ার? সো তোমার এই ওভারঅল পুরো পর্যায় সারণী অধ্যায়ের ভিতরে যা যতটুকু পরিমাণে ছিল, যা যতটুকু দরকার ছিল, তা ইনশাল্লাহ কমপ্লিট করা হইল। যারা শেষ পর্যন্ত দেখলা তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমার মার্ক পাওয়ার জন্য যা যতটুকু লাগবে ভাইয়া, আমি আবারও বলি, তা এই এক ক্লাস থেকে ইনশাল্লাহ তুমি ডান করতে পারবা। এখন তোমাকে যে কাজটা করতে হবে জাস্ট সেটা হচ্ছে এখানকার যেটা তুমি নোট নিছো, সেই নোটটা নিয়ে সেই নোটটাকে জাস্ট রিভিশন করে প্র্যাকটিসটা করবা। কি তোমার কাছে যেই সোর্স আছে, আমাদের অনলাইন মাস্টার বুক থাকুক, রিভিশন ম্যাটেরিয়াল থাকুক, আমাদের সাজেশন থাকুক, টেস্ট পেপার থাকুক, বই থাকুক, যেটা আছে তোমার কাছে সেখান থেকে তুমি প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করার পরে দেখবা হচ্ছে কিছু পারতেছো না, এক্সাম তোমাকে আসতে হবে রিভিশন দিতে। রিভিশন দেওয়ার পরে তুমি এটাতে আমাদের যে কোনো প্রোগ্রামের সাথে যুক্ত থাকলে সেখানে দেখবা হিউজ সংখ্যক এক্সাম দেওয়া আছে, এক্সামগুলো দাও। নিজে হয়তো বা ওই টেস্ট পেপারের শেষের দিকে যেগুলো এক্সামের মানে যেগুলোতে এমসিকিউর উত্তর করা নাই সেই এক্সাম, সেই রুটিনগুলোকে করো। ওগুলা করলে দেখবা বেশ কিছু উইকনেস চলে আসতেছে, তুমি বুঝতে পারবা কোন জায়গাটা তুমি পারতেছো না, তখন সেখানে আসলে ইমফ্যাসিস করো, সেখানে আরো বেশি জোর দাও। এই হচ্ছে ডান। এই সাইকেলটা যদি খালি চালাতে থাকতে পারো, বিশ্বাস করো তুমি ইনশাল্লাহ এই চ্যাপ্টারের শুধু জয় করতে পারবা এমন না, এই চ্যাপ্টারের উপরে রাজত্ব করতে পারবা। ক্লিয়ার? আশা করি সবাই অনেকটা ভালো মতন বুঝতে পারছো, টোটালটা কমপ্লিট করতে পারছো। তোমার বইয়ের মধ্যে ইনশাল্লাহ আর নতুন কোনো কনসেপ্ট নাই, প্লাস এমন কিছু জিনিস আমরা পড়াইছি যেটার কনসেপ্টও নাই আসলে, বাট বিলিভ মি তোমার কোশ্চেন সলভ করার জন্য এগুলো অনেক বেশি দরকারি হবে। সব অনেক ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া করো, জাস্ট এতটুকুই বলবো, আর কিচ্ছু লাগবে না। এর প্রতিদান, এর আদার্স, এর কিচ্ছু না, জাস্ট ভাইয়ের জন্য দোয়া করো। আমি তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। যেই উদ্দেশ্য নিয়ে তুমি এই পুরো ক্লাসটা দেখলা, এত ধৈর্য নিয়ে দেখলা, সেটা সম্পূর্ণরূপে হাসিল হোক। সেটা অবশ্যই মানে একটা কি বলবো, তুমি ভালো উদ্দেশ্য নিয়ে দেখছো ইনশাল্লাহ, সেটা সম্পূর্ণরূপে হাসিল হোক। সবাই অনেক ভালো থাকো ভাইয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।